হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোমের ২৭তম এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আর কি বলবো, প্রথমে অনেক 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 দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এই ১৬ মিনিট বিলম্ব করছি। এই ১৬ মিনিট বিলম্ব করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিছু টেকনিক্যাল ফল্টের জন্য, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা আসতে পারি নাই। বেসিক্যালি আজকে টেকনিক্যাল ফল্টের বা টেকনিক্যাল ইস্যুর অভাব নাই। প্রথমতই মনে করো, কি বলবো, প্রথমতই তোমরা যে জিনিসটা দেখে খুবই একটু ইতস্তত বোধ করবো বা ভাববা যে কি হচ্ছে, সেটা হইতেছে বাংলা ক্লাসে আমাকে দেখা। এটা হচ্ছে, হ্যাঁ, এটা আমি মেনে নিচ্ছি, যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে তোমার বাংলা ক্লাস আমাকে দেখা লাগতেছে। বাট আসলে কিছু করার নাই। একটা খুবই খুবই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য বা একটা এমার্জেন্সি সার্কামস্টেন্সের কারণে আজকে সাফন শ্রাবণ ভাইয়া আমাদের সাথে থাকতে পারেন নাই। তো সেই কারণেই আসলে আমি প্রক্সি দিতে আসছি। তো বেসিক্যালি আমি বাংলা টাংলা পড়ানোর চেষ্টা করবো না, আমি জিনিসটা পারিও না। তো বাংলা পড়ানোর জন্য আমাদের সাথে আছেন গাদ্দাফি ভাই। সো গাদ্দাফি ভাই বেসিক্যালি পড়াবেন, আমি মোটামুটি হোস্টিং টোস্টিং করার চেষ্টা করবো, তোমাদের সাথে একটু কথাবার্তা বলার চেষ্টা করবো, কুইজ নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করবো, একটু দুষ্টামি ফাজলামি করার চেষ্টা করবো। সো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো। তো তোমরা যারা যারা যুক্ত হয়েছো তারা তারা তোমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে দ্রুত কমেন্ট বক্সে জানায় দাও যে তোমরা কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, কে কোন কলেজে আছো, দ্রুত আমাদেরকে জানিয়ে দাও। আর এছাড়াও তোমরা যেটা জানো সেটা হচ্ছে আমাদের ক্লাস, আজকে যে ক্লাস সেটা হবে হচ্ছে সমাসের উপর। সমাস হচ্ছে এমন একটা টপিক যেটা আমরা সবাই কম বেশি আতঙ্কের ভিতরে থাকি বা যেটা নিয়ে আমরা অনেক সবাই কম বেশি টেনশনের ভিতরে থাকি। সমাজ হচ্ছে এমন একটা টপিক যেটা খ ইউনিটে, গ ইউনিটে, ঘ ইউনিটে, ক ইউনিটে, যে ইউনিটের কথাই বলো না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলা ইউনিটেই এখান থেকে প্রশ্ন আসে। সমাজ হচ্ছে এমন একটা টপিক যেখানে সব যে ইউনিটে তুমি পরীক্ষা দাও না কেন তুমি সমাসের কোয়েশ্চেন পাবাই। অ্যাট দ্য সেম টাইম সমাজ থেকে ৫ নম্বর কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও আসে। সো আমরা আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিব, যেটা নিয়ে রিসেন্টলি অনেক কথাবার্তা হচ্ছে যে পরীক্ষা হবে কি হবে না, সেপ্টেম্বরের শেষে নাকি অক্টোবরের শুরুতে অনেক গুজব দেখা যাচ্ছে। আমরা কিছুদিন আগে একটা গুজব দেখে অনেক লাফালাফি করা শুরু করে দিয়েছি, অনেক শেয়ার টেয়ার দেওয়া শুরু করে দিয়েছিলাম, পরে আবার জানতে পারলাম জিনিসটা গুজব ছিল। তো আমরা যে সমস্ত কাজ টাজ করেছি বা এই সমস্ত জিনিসপত্র করছি, তো এই সমস্ত জিনিসপত্রের জন্য যে পড়ালেখাগুলো আছে সেই পড়ালেখাগুলোর মধ্যেও সমাজ অন্যতম। তো আমি আশা করবো যে আজকের ক্লাসটা যদি তোমরা মোটামুটি ভালোভাবে শোনো, তাহলে মোটামুটি একটা ভালো, মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হবে, ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে সমাজের ব্যাপারে। তো তোমরা যদি আজকের ক্লাসের স্লাইডটা তোমাদের কাছে পেতে চাও, তাহলে তোমরা জানো তোমাদের কি করা দরকার, সেটা হচ্ছে দ্রুত আমাদের এই লাইভটা শেয়ার করে ফেলো। শেয়ার করে শেয়ারের একটা স্ক্রিনশট নিবা। সেই স্ক্রিনশটটা তুমি কি করবা, সেই স্ক্রিনশটটা আমাদের যে পেজ আছে সেই পেজে স্ক্রিনশটটা দিয়ে দিলে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব তত দ্রুত স্লাইডটা পৌঁছা দেওয়া তোমাদের কাছে। সো এই হইতেছে মোটামুটি অবস্থা। তো আমি গাদ্দাফি ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি কিছু বলতেন। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আমাদের সাথে অনেক ভিন্ন ভিন্ন কলেজ থেকে অনেকে যুক্ত হয়েছে। আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে যুক্ত হয়েছে, ঢাকা সিটি কলেজ থেকে যুক্ত হয়েছে, নর্ডার্ন কলেজ থেকে যুক্ত হয়েছে, বরিশাল গভর্নমেন্ট হাতেম আলী কলেজ থেকে যুক্ত হয়েছে, সিটি কলেজ থেকে আমরা অনেক স্টুডেন্টদের দেখতে পাচ্ছি। তো মোটামুটি বলাই যাচ্ছে সিটি কলেজে আমাদের মোটামুটি একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের টোটাল আজকের লাইভটা দেখছে কতজন, সেটাও ১০০ ক্রস করে গিয়েছে। তো আমরা আশা করছি সেটা অতি দ্রুত আরো বেড়ে যাবে। সো গাদ্দাফি ভাই, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ তানভীর। তো বলতে গেলে আজকে আসলে দিনটাই এরকম, মানে অনেক 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 মানে কি বলবো, দুর্ঘটনার শিকার আসলে। তো যাই হোক, আমরা ওভারঅল হচ্ছে ক্লাসটা শুরু করতে পারছি, এটাই অনেক ভালো। শ্রাবণ ভাইয়া হচ্ছে যে ইমার্জেন্সি একটা কাজে মানে ভাইয়া আছে আর কি। তো যার কারণে হচ্ছে যে আজকে আমি একাই বকবক তোমাদের সাথে। আর তো তানভীর ভাইয়া তো আছে, আমি তানভীর মিলে অনেক আড্ডা গল্প হবে, এটা শিওর। আর সাথে শিখবো সমাজ, যে একটা টপিক আছে সেই সব টপিকটা নিয়ে। তো আমার পরিচয়টা আগে দিয়ে নিচ্ছি, তোমরা আমাকে চিনো, তারপরেও যদি নতুন কেউ থাকো, আমি মোহাম্মদ গাদ্দাফি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, অনার্স এবং আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে। আমি লুমিনাসের একজন ডিরেক্টর হিসেবে আছি, বাংলা ফ্যাকাল্টি দায়িত্বে, বাংলা ডিপার্টমেন্টে। প্রথমত আসলে যেটা বলা আপনাদের সবাইকে, যে আপনারা এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমাদের সাথে আছেন, তারপরে আমাদের প্রত্যেকটা কাজের সাথে আপনারা যুক্ত আছেন, আমাদের পেজ, আমাদের গ্রুপ, তারপর হচ্ছে যে কুইজ এবং বিভিন্ন মানে সংশ্লিষ্ট যত কাজকর্ম আছে সবকিছুর সাথে আপনারা যুক্ত আছেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন, আমাদের সাথে আপনাদের ভিউজ গুলা জানাচ্ছেন, প্রবলেমস গুলা জানাচ্ছেন, আমরা সলভ ট্রাই করতেছি। নিয়মিত জুমে ক্লাস হচ্ছে, তারপরে হচ্ছে যে সপ্তাহে 2 দিন হচ্ছে যে লাইভে আসতেছি। তো ওভারঅল মিলে আপনার আমাদের সাথে আপনাদের এই কানেক্টিভিটিটা অত্যন্ত মানে ভালো লাগার, অত্যন্ত খুশির, এবং বলতে গেলে আমরা হচ্ছে প্রাণোচ্ছল ভাবে আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা আপনাদেরকে কিছু হলো সহায়তা করতে পারতেছি, হেল্প করতে পারতেছি, কিছু শিখাইতে পারতেছি, এটার জন্য অত্যন্ত ভালো লাগতেছে আর কি। তো যাই হোক, আমি আমাদের যে সমাজ টপিকটা সেটা নিয়ে আলোচনা করার আগে আমি এর গুরুত্ব এবং সমাজ জিনিসটার ব্যাপারে আমি কিছু কথাবার্তা বলবো আর কি। আচ্ছা,
তো প্রথমত সমাস যে টপিকটা, এই টপিকটা আমাদের তানভীর বলেছে যে প্রত্যেকটা ইউনিটের জন্য, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা ছোটকাল থেকে ক্লাস 6 এর পর থেকে মেবি সমাসের নাম শুনেছি, নবম দশম শ্রেণীতে এসে সমাজটা ভালো করে বোঝার ট্রাই করেছি, এবং ইন্টারমিডিয়েটে তো তো এর মধ্যে একটা ভালো একটা মার্কস আছে, 5 নম্বরের দিকে আমার। তো বলতে গেলে আমরা সমাজের মধ্যে যে ব্যাপারগুলো লক্ষ্য করি আর কি, যে কেন আসলে সমাজ এত গুরুত্বপূর্ণ, সমাজ থেকে আসলে মানে কেন এত কোশ্চেন আসে, সমাজ জিনিসটা কি, এটাই হয়তো বা অনেকে বুঝেও না। তো বলতে গেলে আমরা আসলে এই 1-2 মিনিট হচ্ছে বকবক করবো এই ব্যাপারগুলো নিয়ে। আগে ব্যাপারটা হচ্ছে যে একটা পেশেন্ট কেমন আছে বা একটা পেশেন্টের কি অবস্থা, এটা না জানলে কিন্তু আসলে ট্রিটমেন্ট নেওয়া যায় না। তো আপনারা যদি আপনাদের সিচুয়েশনটা জানেন, নিজেরাই হচ্ছে যে ফার্স্ট এড নিতে পারবেন, প্রাথমিক ট্রিটমেন্টটা আমি হয়তো বা নিতে পারবো। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে সমাস, আমাদের যে শব্দ গঠন আছে, শব্দ আমরা গঠন করি, সেই শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই সমাস। তো এই সমাস থেকে আসলে এত গুরুত্ব আসার কারণটা কি? কারণটা হচ্ছে যে আহ এই যে একটা শব্দ পাশাপাশি আরেকটা শব্দের সাথে বসে, বসার পরে যে এটা একটা অর্থ দিচ্ছে, সেই অর্থটার ভিতরে একটা টুইস্ট থাকে। যেমন দুইটা শব্দ তিনটা শব্দ অনেক সময় থাকে, সেখান থেকে আগে অর্থটা জানতে হয় যে সে কাকে লিড করে। তো ব্যাপারটা অনেক সময় এরকম হয় যে দুইটা শব্দ থাকে, কিন্তু দুইটার কাউকে বোঝায় না, মানে বিভিন্ন ইস্যুজ আছে এর ভিতরে আর কি। তো যাই হোক, আমি যদি ইন এ হোল বলি যে সমাজ আসলে অত্যন্ত গুরুত্ব বজায় রাখে, সেজন্য আসলে সমাজ থেকে মানে প্রচুর কোশ্চেন হচ্ছে যে আসতে দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে। আর শব্দ গঠনের একটা উৎস হিসেবে আসলে এর গুরুত্বটা আসলে সবচেয়ে বেশি ফোকাস পায় আর কি। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আলোচনা করব সমাজ নিয়ে। আলোচনা করার জন্য আমাদের স্লাইড আসবে, চলে আসবে একটু পরে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা হচ্ছে যে যে ব্যাপারটা হচ্ছে যে লক্ষ্য করতেছি, মানে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি, দেন হচ্ছে যে আমি আমার পড়াশোনাটা শুরু করবো। নাম্বার ওয়ান হচ্ছে যে প্রতিদিন অসংখ্য স্টুডেন্ট ইনবক্স করতেছেন আমাদের সবাইকে, যে ভাইয়া আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা কবে হবে, বা ইন্টারমিডিয়েট যে ডেট দেওয়ার কথা, সেই ডেটটা তো হচ্ছে যে মানে ঠিক মতো আমরা মানে বুঝতে পারতেছি না, এটা আসলে যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে কিভাবে আমরা উত্তরণ করবো। তো আমরা সবাইকে প্রত্যেকটা দিন একই কথা বলতেছি, যতদিন না জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে খবর আসে ততদিন পর্যন্ত কানে দেওয়ার কিছু নেই। আমাদের প্রাইম মিনিস্টার বা বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো নোটিশ আসে, তারপর আপনারা শিওর হবেন প্লিজ। এর আগে মানে ইন্টারনিয়া মানে মাথা মাথা ব্যথার কিছু নাই, কালকে হলে কালকে, পরশু হলে পরশু। শ্রাবণ ভাই, তারপরে তানভীর, শুভ, তারপর যারা আমরা লাইভে এসেছি সবাই কিন্তু একটা কথাই বলে যাচ্ছি যে আপনারা প্রিপারেশনটা এমন ভাবে রাখেন, কালকে পরীক্ষা হলে কালকে যেন আপনি দিতে পারেন। যদিও এটা কথার কথা, আপনারা মাঝখানে সময় পাবেন, সো প্রেশার নেওয়ার কিছু নাই। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে বেশি আলোচনারও কিছু নেই। বারবার একই কথা বা একই ধরনের আলোচনা আপনারা শুনতে এক পর্যায়ে বোর হয়ে যাবেন। তো যাই হোক, আমি আমার টপিকে চলে যাব, আমি আমার পড়াশোনার দিকে মুভ করার ট্রাই করি। আপনারা হচ্ছে যে আমাদের সাথে আজকে থাকবেন, সমাসের আমরা সমাস নিয়ে আলোচনা করবো। তো এখানে প্রথম কথা হচ্ছে যে সমাসের আমরা যখন হচ্ছে যে ফিজিক্যাল ক্লাসে পড়াবো, তখন সমাসকে হচ্ছে দুইটা লেকচারে পড়ায়, 2 ঘন্টার দুইটা লেকচার, অর্থাৎ 4 ঘন্টা আমরা সমাস আলোচনা করি 2 সপ্তাহে, মানে 2 দিনে। তাহলে এটা বুঝেন যে এটার গুরুত্বটা আসলে এত বেশি, এবং এটার পর্বগুলো অনেক বড়, আই মিন হচ্ছে যেটার পরিধিটা বেশ বড় আর কি, বেশি, যার কারণে আমরা সমাজ থেকে 3 বা 4টা পর্ব হয়তো বা পড়বো। তাড়াহুড়ার কিছু নাই, যদি আপনি তাড়াহুড়া করতে থাকেন তাহলে আপনি কিছু শিখবেন না। আমরা স্লো কোচ, আস্তে আস্তে আগাবো, প্রত্যেকটা জিনিসের হচ্ছে যে মূল থিম থেকে ধরে ধরে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আশা করি এভাবে যদি আগাতে পারি, তাহলে সমাজ 2টা লেকচার লাগুক, 3টা লেকচার লাগুক, ইনশাল্লাহ আমরা সলভ করে ফেলবো। আজকে আমরা প্রথম পর্বে সমাস জিনিসটা কি, সমাসের প্রকারভেদ এবং সমাস নির্ণয়ের জন্য মানে কিছু কৌশল আছে, সেই ধাপগুলো শিখে নিব। যদি মানে এই পর্বগুলো যদি কেউ মিস করে ফেলেন, তাহলে হচ্ছে সমাজ বোঝা তার জন্য মুশকিল হবে। যিনি আজকের ক্লাস করবেন না, পরের ক্লাস, তারপরের ক্লাস কিছু বুঝবেন না। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা করে ফেলে দেন পরের ক্লাস হয়তো বা বুঝতে পারবেন। যাক, আমি তানভীর কাছে চলে যাব। তানভীর, আমরা কি হচ্ছে শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমরা ডেফিনেটলি ক্লাসটা শুরু করতে পারি। আমাদের সাথে মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, 100-এর উপরে শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তাহলে আমরা শুরু করতে পারি আমাদের ক্লাস। তো ভাই, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, যদি আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তানভীর। আচ্ছা, প্রথমতই আমরা আমাদের টপিকের নাম জেনেছি সমাস, হেডিং এ ছিল। তো এখন আমরা সমাস থেকে কিছু বেসিক আলোচনা করব, যে আলোচনাগুলো অবশ্যই অবশ্যই আমাদের প্রয়োজন, অবশ্যই আমাদেরকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তো প্রথম কথা যেটা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন স্লাইডটা। লেখা আছে সমাস মানে সংক্ষেপণ, সমাস মানে মিলন, একাধিক পদের এক পদীকরণ। আমি একটু ইন্টারাপ্ট করি, আপনারা খাতা কলম একটু নিয়ে বসবেন প্লিজ। কিছু কিছু জায়গায় নোট লাগবে, আমি বলবো, আপনারা খাতায় লিখবেন। ওকে।
সো আবারও বলতেছি, সমাস মানে কি করা ভাইয়া? সংক্ষেপণ করা, কোনো কিছুর মিলে একাধিক পদকে এক পদে পরিণত করে দিবে। তো এটাকে যদি আমি এক্সাম্পলে বলি, যেমন কেমন হইতে পারে? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ বলতে আমরা কি বুঝি? যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আহ, আপনি বাহির থেকে আসলেন, আপনি গরমের মধ্যে, আমি মাঝে মাঝে এক্সাম্পলটা বলি, আমার কাছে ভালো লাগে, যেহেতু আমরা গরমের দেশ, সেজন্য এই এক্সাম্পলটা মিলে যেতে আসলে। সেজন্য আবার বলতেছি আপনাদেরকে যে ধরেন আমার খুব গরম লাগছে, আপনি বাসায় আসছেন, বাইরে থেকে আসার পরে কাউকে বলতেছেন যে আমাকে, আপনি কখনো কি এরকম কিছু বলেন যে আমাকে এক গ্লাস লেবু পানীয় চিনি দাও, অথবা আমাকে এক গ্লাস লেবু পানীয় গুড় দাও? না, আপনি কি বলেন? আমাকে এক গ্লাস শরবত দাও। তো শরবত বলতে আপনি আসলে কি বুঝেছেন? শরবত বলতে কি আপনি বুঝেন নাই যে লেবু, পানি এবং চিনি অথবা গুড়, এই তিন চারটা জিনিস, তিন চারটা শব্দের যে মিক্স আপ আছে, তিন চারটা পদার্থের যে মিক্স আপ আছে, টোটালটা মিলে কি শরবত হয় না? হ্যাঁ। তো এই যে শরবত শব্দটা আছে, এর ভিতরে দেখেন তো কি আছে, কতগুলো শব্দ আছে। তাহলে এই যে লেবু, পানি ও চিনি, এই যে এক বা একাধিক শব্দ একটা শব্দে পরিণত হয়ে গেছে, এটাই হচ্ছে সমাস। তাহলে এই যে সমাস মানে সংক্ষেপণ, দেখছেন সংক্ষেপ হয়ে গেছে। মিলন মানে মিলে গেছে, একাধিক শব্দ এক পদে পরিণত হয়ে গেছে, একটা শব্দে পরিণত হয়ে গেছে। আচ্ছা, আমরা তো সমাস বাস্তব জীবনে ঘুম থেকে ওঠার পরে ব্যবহার করি, তাই না? চলেন আমরা দুই একটা এক্সাম্পল দেখি এরকম। আপনি ঘুম থেকে ওঠার পরে মনে করেন যে ছোট ভাই বা ছোট বোন আপনাকে জিজ্ঞেস করতেছে, ভাইয়া বাবু, মা বাবা কই? আপনি কি ধরেন মা বাবা বাইরে গেছে, আপনি জানেন সকালে সবার আগে ঘুম থেকে উঠছেন, আপনি দরজা আছেন, মা বাবা গেছে, আপনি দেখছেন। এখন ছোট ভাই বোন জিজ্ঞেস করতেছে মা বাবা কই, আপনি কি অ্যান্সার দেন মা ও বাবা বাড়িতে নেই? আপনাকে বলেন মা ও বাবা বাড়িতে নেই, আপনি কিন্তু ডিরেক্ট বলেন যে মা বাবা বাড়িতে নেই। তাহলে এই যে আপনি বলতেছেন যে মা বাবা বাড়িতে নেই, এই যে মা বাবা দুইটা শব্দ, দুইটা শব্দ দেখেন কিন্তু একসাথে আছে, আচ্ছা না? একসাথে কখন হয়েছে? সংক্ষেপণ কখন হয়েছে? মিলে গেছে কখন? একাধিক শব্দ একসাথে হয়েছে কখন? এই যে মা ও বাবা, এই যে বেশ বাক্যটা, এই যে বড় শব্দ, বড় বাক্যটা একসাথে হয়ে গেছে, হয়ে কি হয়েছে? মা বাবা হয়েছে। তাহলে ঘুম থেকে উঠে আমরা সমাস ব্যবহার করতেছি। আমরা যখনই বলি মা বাবা, মা বাবা একটা সমাস। তারপরে যখন আপনি খাইতে বসছেন, নাস্তা খাইতে বসছেন, আপনি বলছেন আমার চা বিস্কুট ভালো লাগে না, আপনি কি বলেন চা ও বিস্কুট ভালো লাগে না? তাহলে এই যে বড় করে না বলে, এই যে ছোট করে বলতেছেন চা বিস্কুট ভালো লাগে না প্রতিদিন, আজকে পরোটা খাবো অথবা এটা খাবো, এই যে সংক্ষেপণ হচ্ছে, এক বড় বড় শব্দগুলোকে, একাধিক পদকে আমরা যখন একটা পদে পরিণত করে দিচ্ছি, আসলে তখন হয় সমাস। তাহলে আমি অন্তত আপনাদেরকে আর কিছু না হোক আজকের ক্লাসে এটা শিখাতে চাই, সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক শব্দ এক পদে পরিণত হবে। এবং আমরা সবাই এটা মনে রাখবো, একাধিক পদে এক পদে পরিণত হলে কি হবে? সমাস হলে কি হবে? সুবিধা হচ্ছে যে ধ্বনিগত মাধুর্য সম্পাদন হয়। আপনাকে আলাদা করে বলতে হয় না যে আমি বিদ্যালয়ে যাব, বিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়ে যাব। আপনি কি বলেন যে আমি বিশ্ববিদ্যার আলোয় যাব? না, বড় করে না বলে শর্টকাটে বলতেছি কি বিশ্ববিদ্যালয়ে যাব। তার মানে আমরা সমাস ব্যবহার করি, আমরা অনেক অনেক বেশি সমাস ব্যবহার করি, এবং যেহেতু ব্যবহার করি এর জন্য জানতে হবে সমাস জিনিসটা কি। তাহলে আমরা সমাজকে শিখে নিলাম, সমাস মানে কি? একাধিক পদ এক পদে পরিণত হয়েছে। তো যাই হোক, আমরা স্লাইড থেকে আরো কিছু দেখি যে অর্থ সম্বন্ধ আছে, মানে অর্থ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে আমরা সমাসের দুই সংজ্ঞা পাইলাম, আমরা একটু মাথায় রাখবো, এগুলো কাজে লাগবে। ওকে, সমাস কোন তত্ত্বে আলোচিত? আমরা আগের ক্লাসে উপসর্গ পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কোনটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়। আজকে আর রিপিট করবো না। যারা হচ্ছে যে আগের ক্লাসটি দেখেননি, তারা হচ্ছে লুমিনাস এডুকেশন, ইউটিউবে সার্চ দিবেন লুমিনাস এডুকেশন নামে। সেখান থেকে হচ্ছে যে আপনি হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন, সেখান থেকে হচ্ছে যে প্লে লিস্টে গেলে বিভিন্ন ভিডিও পাবেন। বাংলাতে ঢুকলে আপনি উপসর্গ পাবেন, সেখান থেকে ঢুকে আপনি হচ্ছে যে বাংলা ক্লাস, উপসর্গের ক্লাসটা প্লিজ দেখে নেবেন। তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি, সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস হচ্ছে শব্দ অথবা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। কারণ ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি? ধ্বনি বর্ণ নিয়ে আলোচনা করে। বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় বাক্য নিয়ে আলোচনা করে। আর অর্থতত্ত্বের বিষয়গুলো হচ্ছে কি? অর্থ নিয়ে আলোচনা করে। আর সমাস, এটা যেহেতু একাধিক পদকে একসাথে পরিণত করে, তাহলে পদ নিয়ে আলোচনা করে কে? শব্দ। আর আমরা বলছি শব্দ তত্ত্বের আরেকটা হচ্ছে কি? রূপতত্ত্ব। সবাই অবশ্যই অবশ্যই মনে রাখবেন, সমাস হলো শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, সমাস শব্দটিকে যদি বিশ্লেষণ করি, বিশ্লেষণ করলে আমরা পাবো সমযোগ, অসযোগ, অ। তো এটা প্রত্যয় নিয়মে ভাঙা হয়েছে, আমরা যখন প্রত্যয় পড়বো ইনশাল্লাহ তখন এটা ক্লিয়ারলি বুঝবো কেন এরকম হয়েছে। সো আপাতত মনে রাখি, সমাস প্রত্যয় সাধিত শব্দ। সমাসের রীতি এসেছে সংস্কৃত। সো এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, এটা মাথায় রাখবেন। সমাসের রীতি কোত্থেকে এসেছে? সংস্কৃত থেকে বাংলায় এসেছে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল কোন একটা বছর আর কি। তো আমরা বলতে গেলে সমাসের যে প্রাথমিক আলোচনা আছে সেগুলা করে নিয়েছি। এবার ইউনিভার্সিটি গুলোতে এখান থেকে কোশ্চেন হয়, এবং আরো কিছু ধাপ আছে, সেই ধাপগুলো থেকে কোশ্চেন করে আমরা হয়তো বা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে চলে গেলে আমরা
হয়তো একটা কুইজ দেখতে পাবো আপনাদের জন্য, যে আমরা এতক্ষণ যা শিখলাম তার আলোকে এখানে কুইজ দেওয়া আছে, আপনারা হচ্ছে যে খুব দ্রুত অ্যান্সার করে ফেলুন। তানভীর, তুমি যদি কুইজটা ওদের সাথে একটু কথা বলো। এক্স্যাক্টলি, তোমরা স্ক্রিনে একটা কুইজ দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে সমাস শব্দের অর্থ কি। এখানে বেসিক্যালি অপশন এবিসিডি দেওয়া নেই, তো সেই কারণে আমি হেল্প করে দিয়েছি তোমাদের সাথে লিখতে সুবিধা হয়। বিশ্লেষণ হচ্ছে অপশন এ, সংক্ষেপণ হচ্ছে অপশন বি, সংযোজন হচ্ছে অপশন সি, আর সংশ্লেষণ হচ্ছে অপশন ডি। তো আমি আবার বলে দিচ্ছি, বিশ্লেষণ হচ্ছে অপশন এ, সংক্ষেপণ অপশন বি, সংযোজন অপশন সি এবং সংশ্লেষণ অপশন ডি। আমরা যদি চ্যাট বক্সের দিকে দেখি, মানে কমেন্ট বক্সের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বি এর একটা ঝড় বয়ে গেছে। জাওয়াদ আহমেদ লিখেছে অপশন বি, সুমাইয়া শ্রাবণী লিখেছে অপশন বি, তাসমিম লিখেছে অপশন বি, নদী লিখেছে অপশন বি, মিথিলা লিখেছে অপশন বি, নাইম আমিন লিখেছে অপশন বি, শাহজাদা সুমি লিখেছে অপশন বি, তানজিম লিখেছে অপশন বি, দিলারা পারভি লিখেছে অপশন বি, নূরে সাবা লিখেছে অপশন বি। তো মোটামুটি ভাইয়া বি এর একটা বন্যা বসে যাচ্ছে। তার মানে আমার যেটা মনে হচ্ছে যে কোশ্চেন বেশি সহজ হয়ে গেছে, আর আমি তবে নিজেও এটা পারতাম আছে, এটা। তো যেহেতু আমি নিজে পারতাম তার মানে কোশ্চেন এটা অবশ্যই সহজ রাজশাহী হয়ে গেছে। ঠিক আছে ভাই, তাহলে এটা রাজশাহী হ্যাঁ ভাইয়া। ইউনিভার্সিটির কোশ্চেন, এটা কিন্তু আসতে তানভীর, সহজ হলেও আসছে। না না ভাই, অবশ্যই মাঝে মাঝে তো সহজ কোশ্চেন আসে, মানে মনে করেন সহজ কোশ্চেন যদি কিছু না আসতো তাহলে মনে করেন ভাই আমার মতো অভাগা মানুষজন কত যে পাইতো বাংলায় আল্লাহ জানে। মানে সহজ সহজ গুলাকে পুঁজি করে মোটামুটি পাস টাস করে আসছি। তো যেহেতু ভাই সবাই বি অ্যান্সার দিচ্ছে, তাহলে আমার যেটা মনে হয় আমরা কারেক্ট অ্যান্সারে মুভ অন করতে পারি। আমরা যদি কারেক্ট অ্যান্সারে মুভ অন করি তাহলে আমরা দেখতে পারবো তোমরা সবাই কারেক্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে সংক্ষেপণ। তাহলে সমাজ শব্দের অর্থ কি? সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। তো গাধা ভাই, আপনি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চান। আচ্ছা, ব্যাপার দেখো, অপশন গুলা কিন্তু কিছুটা ক্লোজ। বিশ্লেষণ, সংযোজন, সংশ্লেষণ ভালো করে খেয়াল না করলে কিন্তু কেউ না কেউ এটা ভুল করে ফেলবে। বাট আমরা হচ্ছে যে এমন ভাবেই পড়বো, আমি সব সময় বলি আমার সকল স্টুডেন্টকে বলি, বা যারা আমার কাছে কিছু জানতে চায় বা শিখতে চান, বলি যে ভাই আমি প্রয়োজনে একটা লাইন শিখাবো, সেটা এমন ভাবে শেখাবো যেন তুমি মনে রাখতে পারো এবং তুমি বুঝে শিখো। সেজন্য আমরা বলতেছি সেটা টপিকটা সহজ হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সহজভাবে ইনশাল্লাহ শিখে নেবো। এখানে আলাদা করে আর বিশ্লেষণ দেওয়ার কিছু নেই তানভীর। আমরা যদি হচ্ছে যে পরের স্লাইডে চলে যায়, মেবি ওদের জন্য আরেকটা কুইজ আছে আর কি। ওকে, আমরা এক্স্যাক্টলি ভাইয়া, অ্যানসার গুলো আমরা তানভীর যেটা বেসিক্যালি বলছি, পরের কুইজে চলে আসছি। জেড সরি ভাইয়া। সিস্টেমে তোমরা তো অ্যানসার নিও। হ্যাঁ তানভীর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো বেসিক্যালি আমরা নতুন একটা কুইজ চলে আসছি, নতুন একটা কুইজ। গাদাই ভাই যেটা বলতেছিলেন যে তোমরা জেড সিস্টেমে অপশনগুলো জাজ করবা। সো স্টিল আমি তোমাদের জন্য একটু হেল্প করে দিচ্ছি। কুইজ নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনে চলে আসছে। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত? কিছুক্ষণ আগে এটা নিয়ে ভাই কথা বলতেছিলেন, সো আই গেস এটা ভুল হওয়া উচিত না। যদি ভুল হয় তাহলে তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের আশেপাশে যে জায়গায় ওয়াল আছে, সুন্দর করে ওয়ালের কাছে যাবা, তারপর ওয়ালের মধ্যে মাথায় এটা বাড়ি মারবা। সো চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। অপশন এ তে লেখা আছে ধ্বনিতত্ত্ব, অপশন বি তে আছে বাক্যতত্ত্ব, অপশন সি তে রূপতত্ত্ব এবং অপশন ডি তে আছে অর্থতত্ত্ব। তো কমেন্ট বক্সে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারোই ওয়ালে মাথায় বাড়ি মারার প্রয়োজন পড়বে না আশা করতেছি, কারণ সবাই মোটামুটি অপশন সি অ্যান্সার দিয়েছে। ইমরান ইমু, সুমাইয়া মিথিলা, ফারিহা খান, এস এফ করবি, মাসুম বিল্লাহ, সুরাইয়া রাফসান দিয়া, আসিফ আল মাহমুদ, জাহরা সারা, ইয়াসির জিৎ, বাবুল আজিম, সঞ্জিত শিকদার, সাইমা, মৌ, সঞ্জিতা সামি, মোটামুটি সবাই সি লিখতেছে একদম। একজন তো এভাবে লিখছে রূপতত্ত্ব ইজি পিজি। অ্যাবসলিউটলি রূপতত্ত্ব ইজি পিজি। তো যেহেতু ইজি পিজি, তাহলে আমরা এটাতে সময় ব্যয় করবো না, আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাবো। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, রূপতত্ত্ব। তো গাধে ভাই, আপনি যদি এখানে কিছু অ্যাড করতে চান। আচ্ছা, তো যে ব্যাপারটা আমি বলছিলাম যে সমাস ব্যাকরণের কোন তত্ত্ব আলোচিত আলোচিত বিষয়, আজকে যত কুইজ আসবে সবগুলো ইউনিভার্সিটি, কোন না কোনো ইউনিভার্সিটিতে আসলে আমরা হয়তো পাশে নাম লিখে দিইনি। বাট ব্যাপারটা খেয়াল করবেন যে এগুলা ইজি হোক কঠিন হোক আপনাকে পারতে হবে। কারণ ইজি, এবং তানভীর যেটা বলছে যে মাঝে মাঝে ইজি কোশ্চেন কিন্তু পড়ে, ইজি কোশ্চেন না করলে কিন্তু সবাই পারবে না। সবার কথা চিন্তা করে ইজি কোশ্চেন করা হয়। সো আমরা এগুলো একটু খেয়াল রাখবো। আপনি হয়তো বিশ্লেষণটা জানেন সেজন্য আপনার কাছে ইজি মনে হচ্ছে, কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যে শুনেই না যে সমাস রূপতত্ত্বের আলোচিত বিষয় কিভাবে, সে ভাববে সমাসের সাথে রূপের কি সম্পর্ক, সে তো কখনো বিউটি পার্লারে যায় নাই। সো যাই হোক, আমরা এই জিনিসগুলো হচ্ছে যে বিশ্লেষণ হচ্ছে, বিশ্লেষণ হয়তো জানবো। তবে সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্বের অপশনে নেই। আমরা সব কোনো সমস্যা নেই, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। যাই হোক, আমরা এখানে আর আলোচনা করবো না, আলোচনা আমি আগে যেহেতু পরে আসছি, প্রয়োজনে তোমরা ভিডিওটা দেওয়া হলে ইউটিউবে সেখান থেকে আরেকবার একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। আমরা পরে চলে যাবো ইনশাআল্লাহ পরের স্লাইড। এক্স্যাক্টলি ভাইয়া যেমনটা বললেন, আমাদের আজকের আগেও যে ক্লাসগুলো হয়েছিল, প্লাস আজকের ক্লাসটি, প্লাস ভবিষ্যতেও যে ক্লাসগুলো হবে, সবগুলো ক্লাসে কম বেশি আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে, লুমিনাস এডুকেশন নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে সবকিছুই আপলোড করা থাকে। তো তোমাদের যদি কোনো ক্লাস মিস হয়ে থাকে এবং তোমরা যদি পূর্ববর্তী কোনো ক্লাস দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে সেই ক্লাসগুলো দেখতে পারবে, এবং অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ক্লাস আপলোড দিব তুমি যেন তোমার ইউটিউবে একটা নোটিফিকেশন পাও। সো এটাই হচ্ছে। আর ভাই যেটা বলতেছিলেন সহজ কোশ্চেনের ব্যাপারে, আমার পার্সোনালি যেটা
মনে হয় সেটা হচ্ছে একটা কঠিন কোয়েশ্চেন যদি ভুল যায় খুব একটা না কষ্ট লাগে না, যে আচ্ছা ঠিক আছে কঠিন কোয়েশ্চেন কেউ পারে নাই আমিও পারি নাই। বাট যখন একটা সহজ কোয়েশ্চেন ভুল যায় তখন কিন্তু বেসিক্যালি অনেক কষ্ট লাগে। কারণ তুমি তোমার বন্ধুদের কাছে যখন জিজ্ঞাসা করবা এই 5 নাম্বারটা পারছিলি, সবাই বলবে যে হ্যাঁ এটা তো পারছিলাম, এটা তো সোজা, এটা তো খুব ইজি, এই সেই। আর তুমি যখন চিন্তা করবা ইস এত সহজ একটা কোয়েশ্চেন ভুল করে আসলাম, তোমার কিন্তু আসলে অনেক প্যারা লাগবে বেসিক্যালি। সো সহজ কোশ্চেন ভুল করলে অনেক বেশি প্যারা লাগে। তো বিশেষ করে আমার যেটা পার্সোনালি মনে হয় সহজ কোশ্চেনে আরো বেশি সাবধানতা অবলম্বন করা উচিত এবং আরো বেশি কনসার্ন থাকা উচিত যাতে আমার মিস হয়ে না যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি। পরবর্তী স্লাইডে বেসিক্যালি সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছি ক্লাস স্লাইডে অনেক কিছু লেখা, অনেক কথাবার্তা লেখা, কঠিন কঠিন কথাবার্তা লেখা। তো আমি গাদাই ভাইয়ের কাছে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ কঠিন কথাগুলো ভাইয়া সহজ করে ফেলবেন। ওকে, ঠিক আছে তানভীর। হ্যাঁ, আসলে কথাগুলো বইয়ের ভাষা, তো বইয়ের ভাষা একটু কঠিন হয়, আমি সহজ করে একটু বলি। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে সমাস হচ্ছে 6 প্রকার। আমরা ছোটকাল থেকে পড়ছি যে সমাস টপিকটার আন্ডারে 6টা প্রকার আছে: দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব, কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু সমাস। তো একটা কথা নিচে লেখা আছে, সেটা একটু শোনো। দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছে, আবার কর্মধারয়কে অনেকে তৎপুরুষের আন্ডারে রেখে দিয়েছে। এদিক থেকে সমাস মূলত 4টি: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব। কারণটা কি? তো কারণটা যদি ভাইয়া একটু ব্যাখ্যা করি, আজকের ক্লাসে এটা একটু পরে আসবে, আমি এখন একটু ব্যাখ্যাটা দিয়ে যাই। আমরা যে পদের প্রাধান্যে সমাস করি, পদের প্রাধান্যে সমাস করলে দেখা যায় যে আমরা 4টা প্রাধান্য পাই একটা সমাসের মধ্যে, শব্দের ভিতরে। যেমন দ্বন্দ্ব সমাসে যে এক্সাম্পল থাকে, সেই এক্সাম্পলের 2টাকে আমরা বুঝি। মা বাবা বললে মা বাবা বলতে 2জনকে বুঝি, চা বিস্কুট বললে চা বিস্কুটের 2জনকে বুঝি, উভয় পদের প্রাধান্য থাকে। তারপর বহুব্রীহি বললে কোনো পদের প্রাধান্য থাকে না, অব্যয়ভাব বললে পূর্ব পদের প্রাধান্য থাকে। তাহলে 3টা তো কোনটা কারোর সাথে মিল নাই। দ্বন্দ্ব সকল পদের প্রাধান্য, তৎপুরুষ বহুব্রীহি হচ্ছে কোনো পদের প্রাধান্য নেই, অব্যয়ভাব হচ্ছে পূর্ব পদের প্রাধান্য, আর এই যে তৎপুরুষ আছে, তৎপুরুষ হচ্ছে পরপদের প্রাধান্য। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে তৎপুরুষের আন্ডারে বাকিগুলাকে অনেক ব্যাকরণবিদ রেখেছে। কারণ কি? কারণ পরপদের প্রাধান্যে 3টে সমাস হয়। অনেকে বলছে 3টা রাখার দরকার কি, একটা রাখেন। কেন একটা রাখেন? কারণ হচ্ছে যে দ্বিগু সমাস পরপদের প্রাধান্য, কর্মধারয় হচ্ছে যে পরপদের প্রাধান্য, তৎপুরুষ হচ্ছে পরপদের প্রাধান্য। তো ব্যাকরণবিদদের মধ্যে মতভেদ আছে, মতভেদের কারণে মূলত আসলে এখানে 4 প্রকার আমরা দেখছি। কিন্তু আমাদের আসলে এখানে দ্বন্দ্ব করার কিছু নেই, মারামারি করার কিছু নেই। এটা বেশিরভাগ মনীষী বা বেশিরভাগ ব্যাকরণবিদ বলছে যে 4 প্রকার, অনেকে বললো আসলে 6টা প্রকার আলোচনা করা শ্রেয়। কারণ হচ্ছে তৎপুরুষ ছাড়াও বাকি যে 2টা আছে, দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস, ওদের মধ্যে একটা ভেরিয়েশন আছে। তো ওদের মধ্যে যেহেতু একটা ভেরিয়েশন আছে, তো সেই কারণে মানে তাদেরকে আলোচনা করা উচিত। সেই কারণে আমরা মনে রাখবো সবাই, সমাস হচ্ছে 6 প্রকার। আমরা পরীক্ষার হলে যদি আসে সমাস কয় প্রকার, অ্যান্সার 6 প্রকার দিব। ওকে, যদি কখনো অপশনে 6 না থাকে তাহলে তোমরা 4 দিবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তাহলে আমরা সমাস 6 প্রকারই মনে রাখবো। লাস্ট লাইনটা দেখো লেখা আছে যে সাধারণভাবে 6টি সমাসের আলোচনা করা হয়। এছাড়া আরো কিছু সমাস আছে, প্রাদেশিক সমাস, তৃতীয় সমাস, অলোক সমাস ইত্যাদি ইত্যাদি, ওই অপ্রধান সমাস আছে। যাই হোক, তাহলে আমি এই স্লাইড একদম সিম্পলি ক্লিয়ার করে যাই। সমাস হচ্ছে 6 প্রকার, অপশনে 6 না থাকলে আমরা 4 দিব। তানভীর। এক্স্যাক্টলি ভাইয়া, মোটামুটি আই গেস স্টুডেন্টদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবং স্টুডেন্টদের বলবো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা চেষ্টা করবো তোমাদের কোয়েশ্চেনের আনসার করার জন্য। আমি আনসার দিতে পারতেছি না, আমি গাদ্দাফি ভাইকে পাস অন করে দিব, ভাই আনসার দিবেন ইনশাল্লাহ। আর তোমরা হয়তো অনেকেই জানো, তোমরা যারা নিয়মিত আমাদের সাথে যুক্ত আছো এবং আমাদের পেজে এবং আমাদের গ্রুপে মোটামুটি লক্ষ্য রাখো, তোমরা হয়তো জানবে সেটা হচ্ছে আমাদের বর্তমানে জুমে ফ্রি ক্লাস চলছে। সো বেসিক্যালি আমরা 2টা প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণত তোমাদের সেবা দেওয়ার চেষ্টা করি বা তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করি। একটা হচ্ছে আমাদের এই ফেসবুক লাইভের প্ল্যাটফর্ম, যেটাতে আমরা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আসি। এটা ছাড়া আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে আমাদের জুম প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের নিয়মিত সপ্তাহে 4 থেকে 5টি ক্লাস দিয়ে মোটামুটি তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, মোটামুটি তাদেরকে পড়ালেখার ভেতরে রাখার চেষ্টা করি। সো অনেকেরই মোটামুটি কনফিউশন থাকে যে আসলে অনলাইন ক্লাস কিরকম কি হয় বা আসলে ইফেক্টিভ হবে কিনা। তো সেই কারণে তোমরা যাতে যাচাই করার সুযোগ পাও, সেই কারণে আমরা যাচাই ক্লাসেরও সুযোগ রাখি। তো তোমরা হয়তো জানো সেটা হচ্ছে আমাদের বর্তমানে এই সপ্তাহে যাচাই ক্লাস চলতেছে, যেটা আগামী সোমবার পর্যন্ত কন্টিনিউ হবে। তো তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই কিন্তু আমাদের জুম প্ল্যাটফর্মে যাচাই ক্লাস করে দেখতে চাও যে জিনিসটা আসলে কিরকম হয় বা আদৌ ইফেক্টিভ কিনা বা
কিভাবে পড়ানো হয়, কিভাবে বোর্ড ইউজ করা হয় বা আদৌ বোর্ডের ব্যবহার থাকে কিনা, কিভাবে গ্রাফিক্স প্যাড ইউজ করা হয় বা কিভাবে স্লাইড ইউজ করা হয়, এটা কি ফেসবুক লাইভের মতোই নাকি ফেসবুক লাইভ থেকে আরো বেশি কিছু দেওয়া হয়, এই জিনিসগুলো তোমরা যদি জানতে চাও বা এই জিনিসগুলোর আনসার তোমরা যদি পেতে চাও, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে তোমরা কিছুক্ষণের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে, প্লাস আমাদের পেজেও তোমরা আমাদের ফ্রি ক্লাস রেজিস্ট্রেশনের লিঙ্কটা পাবে। তোমরা সেখানে রেজিস্ট্রেশন করে নিলে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো এবং তোমাদেরকে আমাদের এই জুম ফ্রি প্ল্যাটফর্মে যুক্ত করে নিব। সেখানে তোমরা আরো 3টি ক্লাস পাবে যাচাই করার জন্য বা দেখার জন্য বা বোঝার জন্য আসলে কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করা হয়। আর এছাড়া যারা আমাদের সাথে ভর্তি হতে ইন্টারেস্টেড বাট এখনো ভর্তি হওয়া নেই, তোমরা হয়তো এই ব্যাপারটা জানো বা তোমাদের না জানলে এখন আমি জানাই দিতেছি, সেটা হচ্ছে আমাদের একদম ফ্রেশ একদম নতুন একটা ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হলো। অর্থাৎ একদম নতুন ব্যাচ, একদম লেকচার 1 থেকে সবগুলো সাবজেক্টের লেকচার 1 থেকে আমরা আবার রিস্টার্ট করতেছি, একদম শুরু থেকে শুরু করতেছি। তো তোমরা যারা আগেও ভর্তির কথা চিন্তা করছিলা বা ভর্তি হতে পারো নাই টাইমলি এন্ড অ্যাজ আ রেজাল্ট অনেকগুলো লেকচার শেষ হয়ে গেছে থেকে পরে ভাবছো আচ্ছা শুরু থেকে তো শুরু হচ্ছে না, তাহলে আর এখন ভর্তি হয়ে লাভ কি, পরে ভর্তি হবো, তোমাদের জন্য এই নোটিশটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমরা একদম নতুন একটা ব্যাচে ক্লাস শুরু করতেছি, তো তোমরা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারো। তোমরা যদি আমাদের পেজে যোগাযোগ করো তাহলে আমরা দ্রুততম সময় ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো, দ্রুততম সময় তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। এবং তোমরা যদি চাও যে আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হতে এবং আমাদের জুম ক্লাসের যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেই নতুন ব্যাচে যুক্ত হয়ে তোমাদের পড়ালেখা ঝালাই করে নিতে, তাহলে আমরা ইউর মোর দেন ওয়েলকাম টু ডু সো। এবং তোমরা যেটা জানো, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, ক্লাসের শুরুতেও বলেছিলাম যে এইচএসসি নিয়ে ইদানিং বেশ কথাবার্তা হচ্ছে। তো আমরা মোটামুটি সেভাবে আমাদের লেকচারগুলো ডিজাইন করার চেষ্টা করছি যাতে এট দ্য সেম টাইম তোমার এইচএসসি তো কিছুটা হেল্প হয়, প্লাস অ্যাডমিশনের পরে তো ডেফিনেটলি হয়। যেমন আজকের লাইভ ক্লাস নিয়ে যদি তোমরা দেখো, এখানে আমরা সমাজ নিয়ে আলোচনা করতেছি। সমাজ এমন একটা টপিক যেটা নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন হয়, আবার আমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও আসে। এর আগে বাংলা কি নিয়ে আলোচনা করা হয়েছিল, উপসর্গ নিয়ে আলোচনা করা হয়েছিল। ইংলিশ কি নিয়ে আলোচনা হচ্ছে, ইংলিশ আলোচনা হচ্ছে প্রিপোজিশন নিয়ে, ইংলিশ আলোচনা হচ্ছে ভোকাবুলারি নিয়ে। খেয়াল করে দেখো প্রত্যেকটা জিনিস থেকেই কিন্তু তোমার ইন্টারমিডিয়েট লেভেলে কোয়েশ্চেন আসে। তো আমরা মোটামুটি চেষ্টা করতেছি ইন্টারমিডিয়েট সিলেবাস এবং ইন্টারমিডিয়েট সিলেবাস এবং ভার্সিটি সিলেবাসের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে তোমাদের হেল্প করার, তোমাদেরকে মোটামুটি সাপোর্ট দেওয়ার। সো আশা করতেছি যে আমরা চেষ্টা করবো আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব। তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হতে, অবশ্যই যুক্ত হতে পারো। যেমনটি বললাম, কমেন্ট বক্সে কিছুক্ষণের মধ্যে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে বা আমাদের পেজ থেকেও তোমরা আমাদের লাইভ ক্লাসের পরে লিঙ্কটা সংগ্রহ করে নিতে পারবে। একজন জিজ্ঞাসা করছো নিউ ব্যাচ ক্লাস কোন দিন থেকে স্টার্ট হবে। নিউ ব্যাচের ক্লাস আজকে থেকে স্টার্ট হয়েছে, আজকে কেবল প্রথম লেকচারটা গিয়েছে। তো আজকে লেকচারটা তোমরা মেকআপ পেয়ে যাবে সামনে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর বাকি ক্লাস তো সব বাকি আছে। সো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো ইনশাআল্লাহ আরো অনেক কিছু অপেক্ষা করতেছে তোমাদের জন্য লুমিনাসের পক্ষ থেকে। সো অনেক কথাবার্তা বললাম, বিজ্ঞাপন বিরতি শেষ। তো যেহেতু বিজ্ঞাপন বিরতি শেষ, তাহলে আমরা পড়ালেখায় ফেরত আসবো। নতুন একটা স্লাইড দেখতে পাচ্ছ, এখানে আরো ইনডেপথ জিনিসপাতি আমি দেখতে পাচ্ছি। সমাস নির্ণয়ে যা জানা আবশ্যক, সমাস নির্ণয় হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসে। ইন্টারমিডিয়েট লেভেলে তো আর আমার মানে কোন সমাস আসে না, রাদার আসে সমাস কিভাবে ভাঙতে হবে, আরো জানি কি কি আসে, ভুলে গেছে অবশ্য কি আসে না আসে। তো গাদাবি ভাই টেক ওভার করবেন এবং গাদাবি ভাই তোমাদেরকে এই জার্নিতে নিয়ে যাবেন যে কিভাবে সমাস আমরা নির্ণয় করতে পারবো এবং সমাস ভাঙতে পারবো এবং কি 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 করতে পারবো। তো গাদাবি ভাই। থ্যাংক ইউ তানভীর। স্টুডেন্টদের জন্য যা যা বলা হলো সবগুলো আসলে ইম্পর্টেন্ট। আমরা তো ট্রাই করতেছি আমাদের বেস্ট দেওয়ার জন্য। সো তোমরা আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তারা জানো আমাদের ব্যাপারটা। সো ইনশাল্লাহ বাকিরা যারা যুক্ত হয়নি তারা দ্রুত যুক্ত হয়ে যাবে। জুমে তোমাদেরকে পাবো ইনশাল্লাহ, অনেক ভালো লাগবে, সেটা হলো প্রত্যাশা আর কি। চলো আমরা সমাস নির্ণয় করবো। হ্যাঁ, তো আমি তো ফার্স্টই বলেছি যেহেতু লেকচারটা অনেক বড়, আমরা 3-4টা সেগমেন্টে ভাগ করে নিয়েছি। আজকের ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে সমাস নির্ণয় করা। যদি তুমি আজকের পার্টে সমাস নির্ণয় করতে জানো বা সমাস নির্ণয় করতে শিখে যাও, তাহলে আমি বলবো যে তোমরা হয়তো বা অনেক ভালো একটা পার্ট শেষ করে ফেলছো। তো যাই হোক, আমি প্রথম থেকে শুরু করি। যেমন সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে আমি যদি সহজভাবে বলি, সহজভাবে বলতে গেলে হচ্ছে যে একাধিক শব্দ যখন একসাথে থাকবে, একাধিক শব্দ যখন একসাথে থাকবে তখন একত্র থাকা যে পদটা আছে তার নাম হচ্ছে কি সমাসবদ্ধ পদ অথবা সমস্ত পদ। তো আমরা সবাই সমস্ত পদ চিনি, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষাতে সমস্ত পদটা দিয়ে দেয়। 8 থেকে 10টা সমস্ত পদ দেওয়া থাকে, বলে যে এখান থেকে 6টা সমস্ত পদের হচ্ছে বেশ বাক্য নির্ণয় করো এবং সমাসের নাম নির্ণয় করো। যদি আপনারা সমস্ত পদ চিনেন তাহলে আমি হচ্ছে যে বেশ বাক্য নির্ণয় সূত্র শিখাই দিব, তারপর হচ্ছে যে সমাসের নাম শিখাই দেব, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে একটা এক্সাম্পল দিয়েছে বিলাত ফেরত। সবাই বলেন তো, মানে আমার সাথে সাথে এখন তো বলার সুযোগ হচ্ছে না, আপনারা মনে মনে বলেন, আমি বলি আপনারা শুনেন। বিলাত ফেরত এখানে কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা শব্দ কি একসাথে আছে না? হাইফেন দিয়ে যুক্ত থাকা একাধিক শব্দ হচ্ছে এক পদ। তাহলে এখানে একটাই পদ আছে। এই বিলাত ফেরত পদটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ অথবা সমস্ত পদ। আমরা সবসময় মনে রাখবো একাধিক শব্দ একসাথে থাকলে তার নাম হচ্ছে কি সমস্ত পদ। ওকে,
2 নম্বরে আছে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত যতগুলো পদ আছে তাদেরকে আলাদা আলাদা বলা হয় সমস্যমান পদ। এখান থেকে কোশ্চেন আসে, বাট আপনারা ভুল করেন। আপনারা ভাবেন কি ব্যাস বাক্যে যতগুলো শব্দ পাওয়া যায় এগুলো সমস্যমান পদ, আসলে না। এটা 9 10 এর ভিতর লেখা আছে, প্রয়োজন আপনি চেক করে নেবেন। দেখেন লেখা আছে কি সমস্ত পদের আন্ডারে যতগুলো শব্দ আছে সেগুলো হচ্ছে কি সমস্যমান পদ। তাহলে এখানে সমস্যমান পদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিলাত, একটা হচ্ছে কি ফেরত। তাহলে আমি 3 নাম্বার ধাপে যাচ্ছি। এই যে সমস্ত পদটা আছে বিলাত ফেরত একসাথে, বিলাত ফেরত একসাথে কি সমস্ত পদ, আর বিলাত আর ফেরতকে আলাদা আলাদা বললে তো আমি কি বলবো সমস্যমান পদ, সমস্ত পদের আন্ডারে যা আছে। আচ্ছা, সমস্ত পদের প্রথম যে শব্দটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, আর পরে যে শব্দটা থাকে তার নাম হচ্ছে পরপদ, পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। তো আমরা আপাতত পরপদ আর পূর্বপদ মনে রাখবো, এটাই আজকের ক্লাসের একদম শেষ পর্যন্ত মনে রাখবেন। যদি এই দুইটা কথা আপনি মনে রাখতে পারেন আজকের ক্লাস আপনার জন্য ডান। পূর্বপদ কি পরপদ কি, যদি দুইটা কথা মনে রাখেন প্লিজ সবাই একটু ভালো করে খেয়াল করেন। সমস্ত পদের যেটা দেওয়া থাকবে পরীক্ষার হলে, ইন্টারমিডিয়েট পরীক্ষার হলে, আর ভার্সিটিতে দুইটাই আসে, বেশ বাক্য আছে সমস্ত পদ আছে, সমস্যা নেই। তাহলে একসাথে থাকা পদটা হলো সমস্ত পদ। সমস্ত পদের প্রথম শব্দটা হচ্ছে পূর্বপদ, আর পরের শব্দটা হচ্ছে কি পরপদ। তাহলে এক্সাম্পল দেখেন, বিলাত ফেরত শব্দটার মধ্যে বিলাত হচ্ছে পূর্বপদ, ফেরত হচ্ছে পরপদ অথবা উত্তরপদ। সো ভাই আমি আমার বেস্ট ট্রাই করছি বোর্ড ছাড়া, স্লাইডে আপনাদেরকে যত সহজে বোঝানো যায় আমি 1 বাই 1 পার্ট করেছি। দেখেন 3টা পার্ট আমরা পড়ে ফেললাম। তাহলে একসাথে থাকে হলো সমস্ত পদ, সমস্ত পদের আন্ডারে যারা যারা আছে সমস্যমান পদ, আর এই সমস্যমান পদ থেকে আসলে পূর্বপদ আর পরপদ নির্ণয় হয়। তাহলে আমি বলবো সমস্ত পদের প্রথমটা হলো পূর্বপদ, পরেরটা হলো কি পরপদ। আচ্ছা, 4 নাম্বার, সমস্ত পদকে ভেঙে যখন বাক্যাংশ করা হয়, এই যে বাক্য আসলে তো বোঝা যায় যে আসলে কি হবে। তো সমস্ত পদকে ভেঙে যখন বাক্যাংশ করা হয় তার নাম হয় বেশ বাক্য, তার নাম হয় সমাস বাক্য, তার নাম হয় বিগ্রহ বাক্য। তাহলে এটা পরীক্ষার হলে অনেক সময় আসছে যে বেশ বাক্যের অপর নাম কি, হয় সমাস বাক্য না হলে কি বিগ্রহ বাক্য। মনে রাখতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আর যদি কেউ হচ্ছে ইনস্ট্যান্ট মনে রাখতে না পারেন কোনো সমস্যা নেই, এগুলো আপনি ইন্টারে 2 বছর পড়েছেন, তারপরেও যদি প্রবলেম মনে হয় আমরা তো স্লাইড দিয়ে দিব যারা শেয়ার করবেন। সো এটা টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, তাহলে আমরা এক্সাম্পল দেখি। বিলাত ফেরত শব্দটাকে আমি ভেঙে লিখছি বিলাত থেকে ফেরত। তাহলে একটা বাক্যাংশ হয়েছে না, বাক্যের মতো হয়েছে না। সমস্ত পদটা যখন বাক্যাংশ হবে তখন সেই বাক্যাংশটাকে বলা হয় বেশ বাক্য, তার আরেকটা নাম হচ্ছে সমাস বাক্য, তার আরেকটা নাম হচ্ছে কি বিগ্রহ বাক্য। সো আশা করি আপনারা এই জিনিসটা সিম্পলি বুঝছেন। যে কোনো একটা শব্দকে এই 4টা পার্টে ভাঙা যাবে। তাহলে বিলাত ফেরত শব্দটাকে সবাই খেয়াল করেন, আমি প্রথমে বললাম একসাথে সমস্ত পদ, বিলাত এবং ফেরত ওদেরকে আলাদা আলাদা বলা হয় সমস্যমান পদ। বিলাত হচ্ছে পূর্বপদ, তারপর ফেরত হচ্ছে পরপদ। ওদেরকে বাক্য করলে হয় কি বিলাত থেকে ফেরত, অর্থাৎ বেশ বাক্য অথবা সমাজ বাক্য অথবা বিগ্রহ বাক্য। ওকে ডান। তাহলে সিম্পলি আমরা এই স্লাইডটা মোটামুটি বুঝে নেওয়ার চেষ্টা করছি। তানভীর, থ্যাংক ইউ ভেরি মাচ কাদেহি ভাইয়া। আমি একটা কমেন্ট চোখে পড়লো, আপনি যখন পড়াচ্ছিলেন আমি কমেন্ট বক্স স্ক্রিন করতেছিলাম, সো এখানে একটা কমেন্ট চোখে পড়লো। আমাদের এক স্টুডেন্ট লিখছে যে ফিজিক্যাল ক্লাসের থেকে জুমের ক্লাস কোনো অংশে কম না, আমি বলবো আরো বেশি হেল্পফুল, লুমিনাস লাভ। সো থ্যাংকস আ লট ভাইয়া। মানে বেসিক্যালি এগুলাই হইতেছে মনে করেন আমাদের জন্য ভালো মোমেন্ট, বা এগুলাই মনে করেন আমাদের জন্য অ্যাচিভমেন্ট। মানে আমরা আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে এই কোয়ারেন্টাইনের টাইমে গত 3-4 মাস আমরা সবাই মোটামুটি বাসায় ছিলাম, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, ইন্টারমিডিয়েট পরীক্ষা অনেক দিনের জন্য আটকাই গেছিল। সো বাসায় বসে থেকে হয়তো আমরা সেই সুযোগ পেতাম না, নিজে নিজে একা একা থাকলে যেটা হয়, আরে কালকে পড়বো, এই কালকে পড়বো কালকে পড়বো কালকে পড়বো আমরা করতে থাকি, সেই কালকেটা আর কোনোদিনই আসে না। সো এই জিনিসটাতে আমি নিজে যখন মনে করো ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম তখন এটা ফেস করছি। ইন্টারমিডিয়েট লেভেল কি, আমি এখন ভার্সিটি লেভেলে আছি, এখনো আমি এটা ফেস করি। আমার 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 স্যাটারডেতে অনেকগুলো সাবমিশন আছে, তো আমার স্যাটারডেতে যে সাবমিশন গুলো আছে আমি চাইলে সেগুলো এখন করতে পারি। মানে আমার মনে হচ্ছে আজকে মঙ্গলবার, বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, কালকে করি। তো আমরা সবাই মোটামুটি এই কালকে করি প্রবলেমটাতে ভুগি। তো এই প্রবলেমটা যাতে না হয়, বা আমরা যাতে তোমাদের মোটামুটি হেল্প করতে পারি, বা তোমরা যাতে পড়ালেখার ভিতরে থাকো, সেই জন্যই আমরা আসলে এই প্রচেষ্টাগুলো চেষ্টা করছিলাম। সো তোমাদের যেহেতু ভালো লাগছে বা তোমাদের যেহেতু একটু হলেও উপকারে আসছে, সেই কারণে অনেক 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 আমি নিজেদের অনেক কি বলবো থ্যাঙ্কফুল তোমাদের প্রতি। এন্ড আমরা আই থিঙ্ক আমরা কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পারছি। নিচের দিকে আরো 2জন সহমত প্রকাশ করছে মরিয়ম চাঁদবিনের কথায়, সাইমা আক্তার আর জেসিকা ফার্নান্দেজ। জেসিকা ফার্নান্দেজের একটা ভালো নাম আছে যেটা আমি ভুলে গেছি, বাট যাই হোক। সো আমরা যে তোমাদের একটু হলেও হেল্প করতে পারছি, একটু হলেও তোমাদের পড়ালেখায় কন্ট্রিবিউট করতে পারছি, এটাই আমাদের সার্থকতা। সো থ্যাংকস আ লট আমাদের সাথে থাকার জন্য। মানে তোমরা ছেলে এমন কিছু মানুষ যারা শুরু থেকে আমাদের প্রতি আস্থা রাখছো, আমাদের প্রতি বিশ্বাস রাখছো। তো তোমাদের আস্থা এবং বিশ্বাসের মর্যাদা যে দিতে পারছি এটা জেনে ভালো লাগলো, এবং আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যে তোমাদের আস্থা এবং
বিশেষের মর্যাদা আমরা দিতে পারি। একজন লিখছো ভাই আইবিএ তে পড়তে চাই, তানভীর আহমেদ ভাই। আচ্ছা, বাংলা ক্লাস আইবিএ নিয়ে চিন্তা করার দরকার নেই, ইংরেজি ক্লাসে বা ম্যাথ ক্লাসে যখন আমরা আসবো তখন আমরা আইবিএ নিয়ে চিন্তা করবো। বা স্টিল তোমার যদি আইবিএ নিয়ে কোনো ধরনের আগ্রহ থাকে বা আইবিএ নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা আসে, মানে জিজ্ঞাসা থাকে, ফিল ফ্রি টু নক মি। আমার মেসেঞ্জার আইডি তুমি পেজে জিজ্ঞেস করলে পেয়ে যাবা, বা মনে করো তুমি আমাদের যে লুমিনাস এডুকেশন ফেসবুক গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপটা আছে বা ফেসবুক গ্রুপটা আছে, সেখানেও পাবা। তো তুমি যদি ওইখানে যাও মোটামুটি আমাকে পেয়ে যাবো। তো আমাকে নক দিতে পারো, আমি আমার এন্ড থেকে যতটা সম্ভব তোমাকে আইবিএ নিয়ে হেল্প করা পসিবল ততটা হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমি যদি পরবর্তী স্লাইডে মুভ অন করি তাহলে দেখতে পাচ্ছি পদের প্রাধান্যে সমাস নামে নতুন একটা স্লাইড চলে আসছে। সো গাদাভি ভাই, আমি আপনাকে আবার ফ্লোর দিচ্ছি। থ্যাংক ইউ তানভীর। যে ব্যাপারগুলা আসলে আমরা লক্ষ্য করলাম এতক্ষণ, যে একটা সমাস শিখতে গেলে দুইটা শব্দ একসাথে থাকলে মানে সমস্ত পদ থেকে আমরা বিভিন্ন নাম শিখলাম। তো এটা আসলে ইম্পর্টেন্ট। আমি কিরকম ইম্পর্টেন্ট বলবো, যে যদি 100 কাউন্ট করি, 100-র মধ্যে হচ্ছে 98% সমস্ত পদ থেকে সমাস নির্ণয় করাটাই ভালো। তারপরে ইউনিভার্সিটি অনেক সময় বেশ বাক্য থেকেও সমাস আসে। বিভিন্ন প্লেসমেন্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা একদম বেশি স্ট্রিক্ট হয়ে যান, বলে সমস্ত পদ থেকে নির্ণয় করবো, বেশ বাক্য থেকে দরকার নেই। আমি অবশ্য একটু সহজ সরল মানুষ, এত স্ট্রিক্ট না। আপনারা সমস্ত পদ থেকে নির্ণয় করা শিখেন। যদি এরকমটা হয় যে না আপনি বুঝেছেন, তাহলে আমি বলবো যে বেশ বাক্য থেকেও আপনি পারবেন, সমস্যা নাই। সো এটাও চেক করা যাবে। তো এখন আমরা যেটা করব, গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একটা সমস্ত পদ থেকে আমরা এখন সমাস নির্ণয় করবো, 6টা নাম পাবো একটা সমস্ত পদ থেকে। সো সেটা ভিন্ন ভিন্ন সমস্ত পদ থেকে ভিন্ন ভিন্ন সমাসের নাম বেরোবে। আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমত যে কোনটা কাকে প্রাধান্য দেয়। নাম্বার 1, সমস্ত পদটি এটা দ্বারা কোন পদের প্রাধান্য আছে, মানে কাকে প্রাধান্য দিচ্ছে, এটার উপর ভিত্তি করে সমাসকে আসলে 6 ভাবে চেনা যায়। সো সিম্পলি আমি যদি বলি 1 নম্বরে সকল পদের প্রাধান্য, এটা দ্বন্দ্ব সমাস হবে। তাহলে আজকের পর থেকে আপনি মনে রাখবেন, দ্বন্দ্ব নামে একটা সমাস আছে। এই দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে যতগুলো শব্দ থাকবে সবাইকে বোঝাবে। আবারও বলি, দ্বন্দ্ব সমাসে যতগুলো শব্দ থাকবে সবাইকে বোঝাবে। যেমন এক্সাম্পল হচ্ছে মা বাবা। আর খুব সিম্পল এক্সাম্পল, আমরা মা বাবাকে এত ভালোবাসি যে আমাদের মুখের আগে চলে আসে। তো মা বাবা বলতে, তাহলে আপনি আজকের পর থেকে যখনই পরীক্ষা হলে সমস্ত পদ পাবেন। ইউনিভার্সিটিটা আপাতত পরে বলি, ইন্টারমিডিয়েটে যেহেতু সমস্ত পদ থেকে আসবে, আপনাকে আমি বলতেছি সমস্ত পদটাকে এইভাবে কোশ্চেন করবেন, ভাইয়া যেভাবে কোশ্চেন করি, তাহলে ইজিলি মিলাতে পারবেন। হ্যাঁ, সমস্ত পদটাকে দেখে বলবেন যে এই দুইটা শব্দের কাকে প্রাধান্য দিচ্ছে, কাকে বোঝায়, একটু চেক করি। তাহলে বলেন তো, মা বাবা বলতে কি আমরা শুধু মাকে বুঝি? মা বাবা বলতে বাবাকে বুঝি? মা বাবা বলতে আমরা দুইজনকে বুঝি? দুইজনকে বুঝি না? প্যারেন্টস মানে মা বাবা, মা বাবা বলতে আমরা দুইজনকে বুঝি। তাহলে এখানে দুইটা শব্দকে প্রাধান্য দিচ্ছে। মা হচ্ছে এখানে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ। তার মানে সকল পদের প্রাধান্য আছে। তাহলে যদি পূর্বপদ এবং পরপদ অর্থাৎ সকল পদের প্রাধান্য থাকে, তাকে আমরা বলবো কি দ্বন্দ্ব সমাস। এরকম আরেকটা এক্সাম্পল নিতে পারি। আপনাদের বইয়ে একটা প্রবন্ধ আছে মাসি পিসি। মাসি পিসি বলতে কি আপনি মাসিকে বুঝেন, নাকি পিসিকে বোঝেন, না দুইজনকে বোঝেন? মাসি পিসি কেউ কাউকে দেখতে পারে না, মানে দুইজন দুইজনকে দেখতে পারে না। মাসি পিসি বলতে দুইজনকে বুঝি। জিনপুরি, জিনপুরি বলতে কি শুধু জিনকে বোঝায়, পুরীকে বোঝায় না দুইজনকে? দুইজনকে। আচ্ছা, তো অনেকের মনে কোশ্চেন আছে, ভাইয়া এটা তো বুঝলাম যে সকল প্রাধান্য মনে হয় শুধু দুইটাকে বোঝায়। না, 3-4টা শব্দ থাকে, বাট এগুলো রেয়ার। যেমন আছে সাহেব বিবি গোলাম। শাকিব খানের একটা মুভি আছে সাহেব নামে গোলাম, দেখলে বুঝবেন আর কি। যাই হোক, সিমিলার এক্সাম্পল। তো এই সাহেব বিবি গোলাম যখন আপনি আসবেন পরীক্ষার হলে, আপনি দেখবেন সাহেব বিবি গোলাম বলতে কারে বোঝায়, সাহেবকে, বিবিকে, না গোলামকে? আপনি যদি আপনার ফ্রেন্ডকে বলেন যে সাহেব বিবি গোলাম বলতে তুমি কারে বুঝো, ওই বাড়িতে একটা সাহেব থাকে, তার মানে সাহেব মানে কি সাহেব বিবি গোলাম? না। ওই বাড়িতে একটা বিবি থাকে, বিবি মানে কি সাহেব বিবি গোলাম? না। অবশ্যই সাহেব বিবি গোলাম মানে সাহেব, বিবি এবং গোলাম তিনজনকে বোঝাচ্ছে। তার মানে যদি কোনো সমাস সবাইকে বোঝায়, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবারও বলি, যদি কোনো সমাস সবাইকে বোঝায়, তাকে আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। যদি কখনো আপনি দ্বন্দ্ব সমাস বের করতে পারেন, তাহলে মনে রাখবেন দ্বন্দ্ব সমাসে এবং ও আর বসে বেশ বাক্যের মধ্যে। সো খাতায় যদি কেউ নোট করতে চান চাইলে করতে পারে যে দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যে কি বসে? এবং ও আর। তাহলে ভাঙলে কি হবে? মা ও বাবা। ভাঙলে কি হবে? মাসি ও পিসি। ভাঙলে কি হবে? জিন ও পরি। এক্সাম্পলটা ওই ভাঙলে কি হবে? সাহেব বিবি গোলামকে সাহেব বিবি ও গোলাম। তার মানে আমরা এবং ও আর কে বেশি প্রাধান্য দিয়ে থাকি এখানে। তো যাই হোক, আমরা একটা সমাস ক্লিয়ার করলাম, দ্বন্দ্ব সমাস মানে সকল পদের প্রাধান্য। ডান। আজকের পর থেকে আর কখনোই বলবো না, যে কোনো এক্সাম্পল দিলে আপনারা পারবেন। আচ্ছা, আমি মুখে মুখে একটা এক্সাম্পল আপনাদেরকে ছুড়ে দিই, আপনারা হচ্ছে একটু কমেন্ট করেন, দেখি আপনারা হচ্ছে যে কি বুঝছেন। তানভীর হচ্ছে যে একটু ট্রাই করুক এখান থেকে ধরার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমি বললাম
দুইটা শব্দ, হচ্ছে আহ ৯-৬। ৯-৬ কোন সমাস? দেখে আপনারা অ্যান্সার করে তো। আমি অপশন দিয়ে দিচ্ছি। গাধার একটা, হ্যাঁ জি ভাই অবশ্যই। আচ্ছা, আমি অপশন দিব না, আপনারা আমার কথা থেকে বুঝে নিন। হ্যাঁ, আমি বলো অপশন দিতে না। হ্যাঁ ৯ কোন তাহলে সমাস? ভাইয়া অপশন দেন নাই, তো তোমাকে ভাইয়ারা জিজ্ঞাসা করছে যে ৯-৬ কোন সমাস। তো ৯-৬ কোন সমাস, সেটা কারেক্ট অ্যান্সার দিতে পারবো আমি এক্সপেক্ট করতেছি। বাট যেটা কারেক্ট অ্যান্সার সেটার বানানটা তোমরা ঠিক মতো লিখতে পারো নাকি এটা আমি দেখতে চাই। তো সবাই সুন্দর মতো বাংলা কিবোর্ডে যাও, বাংলা কিবোর্ডে যে লেখো তো, দেখে আমি দেখতে চাই যে তোমরা আসলে বানানটা, সঠিক উত্তরের সঠিক বানানটা লিখতে পারো কিনা। আমরা দেখতেছি ভাই জাওয়াদ আহমেদ ইতিমধ্যে আনসার দিয়ে দিয়েছে, এবং হ্যাঁ ঠিকঠাক মতোই আনসার দিয়েছে। বাকি তো ভাই ইংরেজিতে যেভাবে লেখা শুরু করছো ভাই, উচ্চারণ করলে যে কত ধরনের উচ্চারণ হয় আমরা সেদিকে না যাই। শিশির আহমেদ তানিম উত্তর দিয়েছে, তোমারও দ্বন্দ্ব বানান অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি সাদাব আজিম উত্তর দিয়েছে, অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে আমরা আরেকজনেরটা দেখতে পাচ্ছি, ঐশী, অ্যাবসলিউটলি কারেক্ট। প্রান্ত শাহ লিখেছে অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর লিখেছে, তারপর আমরা দেখতে পাচ্ছি নাজমুল ইসলাম বিজয়, সেও লিখেছে মোটামুটি। সো মোটামুটি অনেকের কাছ থেকে আমরা কারেক্ট আনসার দেখতে পাচ্ছি ভাইয়া। সো আই থিংক আমরা বুঝতে পারছি যে ওকে, স্টুডেন্টরা মোটামুটি আমাদেরটা মনোযোগ দিয়ে শুনতেছে এবং মোটামুটি বুঝতেও পারতেছে। ভেরি গুড, ভেরি গুড। ৯-৬ বলতে আমরা দুইটাকে বোঝাই, ৯ ও ৬। হ্যাঁ, যে ৯-৬, ৯ ও ৬। আচ্ছা, এখানে একটা ব্যাপার, তানভীর যেটা বললো যে বানানটা চেক করবে, এটা কিন্তু ভালো কথা ছিল। এই বানানটা কিন্তু অনেক অনেকবার বোর্ড পরীক্ষাতে আসছে, অনেক অনেকবার তোমার হচ্ছে যে ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে, ইভেন জবের পরীক্ষাতে আসছে। তানভীর যে ধরছো একজন, ওরে ধরো, মহিবুল্লাহকে ধরো। তানভীর, ওকে কিছু বলবা? না ভাই থাক, আচ্ছা, কষ্ট করে মহিবুল্লাহ, তুমি লাইভে বানানটা আসতে বলো। আমরা ছেড়ে দিলাম। তাহলে আমি বলে দিচ্ছি, দ্বন্দ্ব বানানটা সাইডেও তোমরা দেখতে পারো, আমি বলে দিচ্ছি দুইটা ব হবে। হ্যাঁ, দয়ের নিচে ব, ৯ দয়ের নিচে ব, দুইটা দয়ের নিচে ব হবে, সবসময় মনে রাখবা। হ্যাঁ, তাহলে দ্বন্দ্ব বানান হচ্ছে কি, দুইটাই ব। আচ্ছা, তাহলে সকল পদের প্রাধান্য দ্বন্দ্ব সমাস, ইনশাল্লাহ ভাই আমি বের করি। যদি হচ্ছে যে এতটুকু মনে রাখেন, আর কখনো দ্বন্দ্ব সমাস ভুল হবে না। আমরা পরের তাতে চলে যাচ্ছি। কোন কোন পদে প্রাধান্য যদি না থাকে, এবার দেখবেন কি জানেন, দুইটা শব্দই আছে, কি অ্যামেজিং, সমাজটা খুবই অ্যামেজিং। নির্ণয়ের ক্ষেত্রে দুইটা শব্দই আছে, এবার কাউকেই বোঝাবে না। আগের বারও দুইটা শব্দই ছিল, মা বাবা দুইজনকে বুঝাইছে, জিন পরি দুইজনকে বুঝাইছে, চা বিস্কুট এটাও দুইজনকে বুঝাইছে। কিন্তু এখন এই শব্দটা, এটাই হচ্ছে সমাজের বোঝাটা আর কি, যে গায়ে হলুদ আপনাদের অত্যন্ত পছন্দের একটা জিনিস, ডিজে পার্টি হয়, তারপরে কত কিছু দেখতে যান, সাজুগুজু থাকে। তো এই গায়ে হলুদ নিয়ে আর বিস্তারিত বলার কিছু নাই। তো গায়ে হলুদ বলতে আমরা কি বুঝি? আর সো এটা আমরা একটু বের করা ট্রাই করি। Okay, দেখেন, নাম্বার 1 হচ্ছে গায়ে হলুদ বলতে আমি যেটা বলছিলাম, সমস্ত প্রত্যেকে কোশ্চেন করবেন এভাবে, এই দুইটা শব্দ দ্বারা কি বুঝি? গায়ে হলুদ মানে কি, গা, নাকি গায়ে হলুদ মানে হলুদ, নাকি গায়ে হলুদ মানে একটা অনুষ্ঠান? তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন তো, আপনার লাইফে আপনি গায়ে হলুদ শব্দটা কি মিন করছেন? দোস্ত, ওর না গায়ে হলুদ, তার মানে ওর গা কে মিন করছেন, নাকি ওর হলুদ কে মিন করছেন? ওর তো হলুদ থাকার কথা না। আচ্ছা, আহ নাকি ওর হচ্ছে যে একটা অনুষ্ঠান কে মিন করছেন, অনুষ্ঠান। তার মানে আমরা ইজিলি বুঝে গেলাম এই সমস্ত পদটা দ্বারা গা এবং হলুদ কাউকে বোঝায় নেই। অ্যামেজিং না? এটাই হচ্ছে পরীক্ষার হলে বের করবেন, যে শব্দগুলো দ্বারা পূর্বপদ পরপদ কাউকে বোঝাবে না, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। আবারও বলি, যেই পদ পূর্বপদ পরপদ কাউকে বোঝাবে না, সেটাই হচ্ছে কি, বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস মানে কি ভাইয়া, সকল পদের প্রাধান্য। আর বহুব্রীহি সমাস মানে কি, কোন পদের প্রাধান্য নেই, কোন পদের প্রাধান্য নেই। আপনাদের কাছে আমার কোশ্চেন স্লাইডে নেই, হ্যাঁ, এবং এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন আসছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন, দ্বন্দ্ব এবং বহুব্রীহি সমাসের মধ্যে কেমন সম্পর্ক? সবাই বলতেছে, সবার উদ্দেশ্যে বলি, দ্বন্দ্ব এবং বহুব্রীহি সমাসের মধ্যে কেমন সম্পর্ক? আমার আলোচনা থেকে যা বলছেন এবার একটু দেখি, কমেন্ট করেন। তাহলে গাদ্দাফি ভাই তোমাদের সামনে একটা নতুন কোশ্চেন ছুড়ে দিয়েছে। এবার এমন একটা কোশ্চেন দিয়েছে যেটার আনসারের ধারে কাছে কিছু স্লাইডে লেখা নাই। তাহলে এবার একটু নিজের ব্রেনটা ইউজ করে বলে ফেলো তো, যে দ্বন্দ্ব সমাস আর বহুব্রীহি সমাসের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান। তো আমি মোটামুটি কমেন্ট বক্সের দিকে তাকায় আছি, প্রান্তষা উত্তর দিয়ে দিয়েছে বিপরীত সম্পর্ক বিদ্যমান। সো আই থিঙ্ক প্রান্তষা শুনছে আমাদের কথা মনোযোগ দিয়ে এবং তার ব্রেইনও ইউজ করছে ভালো মতো। ইমরান ইমু, সেও লিখেছে বিপরীত সম্পর্ক বিদ্যমান। ভেরি নাইস। একজন লিখছে পদের প্রাধান্যের দিক থেকে বিদ্যমান, একজন লিখছে
তানজিম লিখেছে বিপরীত, সঞ্জিতা স্বামী লিখেছে অপোজিট, আসিফ আল মাহমুদ লিখেছে বিপরীত, মরিয়ম চাঁদবিন লিখেছে অপোজিট, তারপরে হচ্ছে জয়দিশা লিখেছে বিপরীত, তারপরে ওবায়দুল ইসলাম লিখেছে বিপরীতার্থক। তো মোটামুটি ভাই এখন সবাই বিপরীত লিখছে, একটা বিপরীতের ঝড় চলে যাচ্ছে কমেন্ট বক্সের উপর দিয়ে। তো আই থিঙ্ক ভাই সবাই বুঝতে পারছে কম বেশি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে মনোযোগ দিয়ে শুনতেছো সেটা আমি আর তানভীর চেক করে ফেললাম। তো ব্যাপারটা হচ্ছে এটা দ্বন্দ্ব এবং বহুব্রী সমাসের মধ্যে বিপরীত সম্পর্ক। কেন দ্বন্দ্ব মানে সবাইকে বোঝায়, বহুব্রী মানে কাউকে বোঝাবে না। ঠিক আছে ভাই, এক্সাম্পলও দিয়েছি, সুন্দর করে তুমি বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে 3 নাম্বার যেটা আছে দেখো ভাইয়া, পূর্বপদের প্রাধান্য পেলে অব্যয়ভাব সমাস হবে। আবার একটা সমাস পেলাম, যে সমাসটা শুধু পূর্বপদকে বোঝাবে। কোন পদকে বোঝাবে? পূর্বপদকে বোঝাবে। তার মানে পূর্বপদ মানে কোনটা? প্রথম শব্দটা। তাহলে এখানে সমস্ত পদে দুইটা তিনটা যাই শব্দ থাকুক প্রথমটাকে বোঝাবে, তাই না? আসো আমরা এক্সাম্পল চেক করি। গড়মিল। গড়মিল বলতে আমরা আসলে কি বুঝি বলতো? মিল মানে কি? মিলে যাওয়া, মিলেমিশে থাকা, তারপরে মিল মানে ম্যাচিং হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, না বিভিন্ন নাম থাকে। কিন্তু গড়মিল মানে কি? মিল আছে নাকি মিলের অভাব? অবশ্যই কে আমরা বুঝতেছি গড়মিল মানে কি? মিলের অভাব। যে আপনি যখন যারা কমার্সের আছেন তারা যখন হচ্ছে যে উদ্বৃত্ত পত্র করেন, লাস্টে গিয়ে করার পরে সম্পদ এবং ব্যয়ের ভিতরে পেশ লাগলে কি বলেন? হাই রে গড়মিল লেগে গেছে, তখন অনিশ্চিত হিসাব দেন। তো মানে যাক, তো এখানে গড়মিল বলতে মিলে নাই মানে মিলের অভাব। এবার আপনি বলছেন মিল বলতে আমরা কি বুঝি? মিল থাকা, মিলেমিশে থাকা কি বুঝি? কিন্তু যখনই গড়মিল বলছেন তখন কি আপনি মিলকে বুঝতেছেন না মিলের অভাবকে বুঝতেছেন? অবশ্যই কি মিলের অভাব, যে মিল হয় নাই এখানে, মিল হয়নি। আরেকটা এক্সাম্পল দেই, আমরণ। আমরণ একটা শব্দ আছে, হ্যাঁ, অনেকে মিলের অভাব লিখতেছে ইয়াতে কি কমেন্টে, ভেরি গুড। আমরণ যে শব্দটা আছে, আমরণ শব্দটার মূল শব্দ হচ্ছে মরণ। হ্যাঁ, মরণ মানে মরে যাও, মরণ মানে মৃত্যু। কিন্তু যখনই তুমি বলতেছো আমরণ, আমরণ মানে হচ্ছে মৃত্যু নয়, মরণ পর্যন্ত। অবশ্যই একটা জীবিত অবস্থা। যেমন আমরা 52 দিনগুলো প্রবন্ধের মধ্যে পেয়েছি ইন্টারমিডিয়েট বই আপনাদের, যে শেখ মুজিবুর রহমান আমরণ অনুসরণ করেছেন, আমাদের জাতির পিতা। মরণ পর্যন্ত মানে উনি হচ্ছে যে সংগ্রাম করে গেছেন, আমরণ সংগ্রাম করেছেন। জেলের ভিতরে গেলে উনি বলছেন যে আমি আমরণ অনুসরণ করব, মরে যাব, মানে মরে গেলে যাব এর আগ পর্যন্ত। তার মানে আমরণ মানে অবশ্যই জীবিত অবস্থাকে বোঝায়। তাহলে এবার বলেন, মরণ মানে মৃত্যু, আর আমরণ মানে কি? মরণ পর্যন্ত। এবার কি আপনি কি মরণকে বুঝেন না নাকি আয়ের অর্থকে বুঝতেছেন, পর্যন্তকে বুঝতেছেন? অবশ্যই আয়ের অর্থকে। তার মানে পূর্বপদের প্রাধান্য হচ্ছে। আমরা এভাবে একটা একটা শব্দ করে চেক করবো, ইনশাল্লাহ মিলে যাবে। তাহলে গড় মিলও ঠিক সেম, মিলকে বুঝি না, গড়ের অর্থকে বুঝি, যার কারণে হচ্ছে পূর্বপদের প্রাধান্য, প্রথম পদের প্রাধান্য। তো সেক্ষেত্রে আমরা সবাই মোটামুটি হচ্ছে যে পূর্বপদের প্রাধান্যটা একটু দেখে নেন। পূর্বপদের প্রাধান্য একটি সমাস হয়, সেটা হচ্ছে কি? অব্যয়ভাব সমাস। আর একটা কোশ্চেন আসছিল আর কি, যে অব্যয়ভাব সমাসের শুরুতে হচ্ছে যে অনেক সময় উপসর্গ থাকে বেশিরভাগ সময়। তাহলে এটাও যদি কেউ মনে রাখতে পারেন খুব ভালো হয়, যে অব্যয়ভাব সমাসের শুরুতে একটা উপসর্গ থাকে। উপসর্গগুলো আমরা আগের ক্লাসে পড়ে আসছি, আবার বলা থাকবে যারা উপসর্গ ক্লাস করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল লুমিনাস এডুকেশনে যাবে, সেখান থেকে প্লেলিস্ট থেকে বাংলায় যাবেন, দেন উপসর্গ ক্লাসটা একটু দেখে আসবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি চলে যাব তারপরে 4 নাম্বার যে পার্ট সেটা। তাহলে আমি উপর থেকে হাইলাইট করি। পদের প্রাধান্য, চারটা প্রাধান্য পাবো আমরা। 1 নম্বর হচ্ছে সকল পদের প্রাধান্য দ্বন্দ্ব সমাস, 2 নম্বর হচ্ছে কোন পদের প্রাধান্য নেই বহুব্রী সমাস, দ্বন্দ্ব বহুব্রীর মধ্যে বিপরীত সম্পর্ক ছিল। 3 নম্বর হচ্ছে পূর্ব পদের প্রাধান্য। তাহলে একটা সমস্ত পদের মধ্যে 4টা প্রাধান্য হয়, তার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে সকল পদের প্রাধান্য, বহুব্রী হচ্ছে কোন পদের প্রাধান্য নেই, আর 3 নাম্বার হচ্ছে কি? পূর্ব পদের প্রাধান্য হচ্ছে অব্যয়ভাব। তার মানে বাকি থাকলো কোনটা? পরপদের প্রাধান্য। বাকি থাকলো কোনটা? পরপদের প্রাধান্য। ভাইয়া, পরপদের প্রাধান্যে 3টে সমাস হয়। পরপদের প্রাধান্য কয়টা সমাস হয়? 3টে সমাস হয়। কি কি? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তাহলে আমাদের জন্য এবার একটু চেক করা ইজি হয়ে যাবে। সো তানভীর, আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে গেলে ওদের জন্য হয়তোবা কিছু আছে, ওরা একটু দেখুক আর কি। জি ভাই, আমরা পরের স্লাইডে চলে আসছি। আচ্ছা আচ্ছা, ওকে। 4 নাম্বারটার এখানে একটা বিস্তৃত ব্যাখ্যা আছে। আচ্ছা, আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি, নয়ন কুমার দাস বলতেছে, ভাইয়া আমি সমাস বুঝি না। তুমি 10টা ছাড়া কি জয়েন করছো আমি জানি না। সো যদি তুমি সমাস না বুঝো কোনো সমস্যা নেই ভাইয়া, লুমিনাস সবসময় তোমাদের পাশে আছে, সবার পাশে আছে। তুমি আজকের ক্লাসটা প্রয়োজনে যদি মিস করে থাকো প্রথম থেকে, তাহলে শুরু থেকে দেখবা আমাদের ইউটিউবে আপলোড দেওয়ার পরে। তারপরে যদি কোনো স্পেসিফিক সমাসের টপিকে প্রবলেম হয়, আমাদেরকে আমাদের যে পেজ আছে পেজে তুমি নক দিবা, অথবা ভাইয়ার যে আইডি আছে মেসেঞ্জার আইডি, সেখানে নক দিবা। আমি চেষ্টা করবো তোমাকে যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য। আর আজকের ক্লাসটা দেখো, তুমি অনেক কিছু বুঝে যাবা, যেটা আজকে সমাজের বেসিক ক্লাস, তুমি এখানে মনোযোগ দাও ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নম্বরে যেটা পাইছিলাম, পরপদের প্রাধান্য কয়টা সমস্যা ভাইয়া? 3টে সমস্যা। তোমাদের জন্য এখানে একটা কুইজ রাখলে ভালো হতো। যাই হোক, আমি আলোচনায় চলে আসবো। তাহলে আমরা এবার একটু দেখবো যে 3টে সমস্যা যদি পরপদের হয় তাহলে আমি কিভাবে বের করব। তো বের করার ওয়েটা হচ্ছে, প্রথমে খেয়াল করো, পরপদের প্রাধান্য
প্রথমে যদি সংখ্যা থাকে তাহলে অ্যান্সার হবে দ্বিগু সমাস। আবারও বলি, পরপদের প্রাধান্য প্রথমে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে? দ্বিগু সমাস। তোমরা সংখ্যা দেখে অনেকে অ্যান্সার দিয়ে দাও, এটা ঠিক না। সংখ্যাবাচক বহুব্রীর সাথে একটু ক্ল্যাশ লাগে, বাট এটা একটু চেক করে নেবে কি পরের শব্দটিকে বুঝাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা এক্সাম্পল দেখি। চৌরাস্তা। চৌরাস্তা বলতে এখানে দুইটা শব্দ একসাথে আছে, সমস্ত পদ আছে। তুমি বলো ভাইয়া, চৌরাস্তা বলতে কি আমরা চৌকে বুঝি, নাকি চৌরাস্তা বলতে আমরা একটা রাস্তাকে বুঝি? মগবাজার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। তো আমরা যে চৌরাস্তা বলি, অবশ্যই চৌরাস্তা বলতে কি রাস্তাকে বুঝি। যেমন আরেকটু সহজ করি, তুমি তোমার ফ্রেন্ডকে দেখায় বললা, রাস্তাটা দেখায় বললা চৌরাস্তার ভিতরে, তুমি দাঁড়াইলা, দাঁড়ায় বললা যে দোস্ত দেখো এটা হচ্ছে চৌরাস্তা। তুমি কি তাকে এটা মিন করছো, বন্ধু দেখো দেখো এটা হচ্ছে চৌ, এটা কি চৌ নাকি এটা একটা রাস্তা? অবশ্যই এটা একটা রাস্তা। কয়টা রাস্তা আছে এখানে? চারটা রাস্তা। কয়টা রাস্তা আছে এখানে? চারটা রাস্তা। তার মানে অবশ্যই রাস্তাকে বোঝাচ্ছ, পরপদের প্রাধান্য। ওকে, যখনই তুমি পেয়ে যাবা পরপদের প্রাধান্য, এই তো সবাই রাস্তা লিখতেছো, কোন পদের প্রাধান্য? পরপদের প্রাধান্য। আচ্ছা, যখনই তুমি রাস্তা পেয়ে যাচ্ছ পরপদের প্রাধান্য, তখন তোমার কাজ হচ্ছে তিনটা জিনিস চেক করা। পরপদের প্রাধান্য প্রথমেই চেক করবে যে সংখ্যা আছে কিনা। যদি সংখ্যা পেয়ে যাও তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার দেবে দ্বিগু। ভাইয়া এর থেকে সহজ আর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নাই। সিম্পল কথা, পরপদ প্রাধান্য পাইলে আর প্রথমে সংখ্যা পেলে চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দেবে কি দ্বিগু। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটিতে বাক্য আসে না, সমস্ত উপরটা দিয়ে বলবে এটা কোন সমাস, তো সমাস নির্ণয় করবো। আজকে আমরা সমাস নির্ণয় করবো, বাক্য আমরা আজকে করবো না। তাহলে আমরা প্রথমটা ক্লিয়ার করলাম, পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা সমান সমান কি হবে? দ্বিগু। 2 নম্বরে আসি, লেখা আছে যে পরপদের প্রাধান্য প্রথম শব্দটা যদি বিশেষণ হয়। সংখ্যাও অনেক সময় বিশেষণ হয়, তবে সংখ্যা ছাড়া বাকি সকল বিশেষণ। খাতায় নোট করতে পারো চাইলে, আমি বলছিলাম খাতায় লিখে রাখবা। তাহলে কর্মধারয় সমাসে কি হবে? পরপদের প্রাধান্য প্রথম শব্দ বিশেষণ, সংখ্যা ব্যতীত বাকি সকল বিশেষণ এখানে আসবে কর্মধারয়তে। এক্সাম্পল দেখো, ছোট নদী। ছোট নদী বলতে কি আমরা ছোটকে বুঝি নাকি একটা নদীকেই বুঝি? সো তোমরা হয়তোবা সবাই বুঝে ফেলছো যে আমরা ছোট নদী বলতে কি বোঝায়? একটা নদীকে বুঝি। সো নদী সম্পর্কে অতিরিক্ত তথ্য কে দিচ্ছে? ছোট। তার মানে এটা হচ্ছে বিশেষণ। বিশেষণ বের করা শিখতে হবে, পদ জানতে হবে, যাই হোক আমরা শিখে নিব। তাহলে ছোট নদী বলতে আমরা নদীকে বুঝি পরপদের জন্য। আর প্রথম যে শব্দটা আছে ছোট, এটা হচ্ছে কি একটা বিশেষণ। তাহলে পরপদের প্রাধান্য আর প্রথমে যদি বিশেষণ থাকে তাহলে আমরা কি পাবো? কর্মধারয় সমাস পাবো। তাহলে আমরা আবারও বলতেছি, পরপদের প্রাধান্য তিনটি সমাস হয়। পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা থাকলে দ্বিগু, পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা না থাকলে, সংখ্যা ব্যতীত অন্য কোনো বিশেষণ থাকলে তাকে আমরা কি বলবো? কর্মধারয়। আর 3 নাম্বার স্ট্র্যাটেজি, আচ্ছা খুব সিম্পলি, যদি তোমরা ব্রিলিয়েন্ট হয়ে থাকো, অবশ্যই তোমরা ব্রিলিয়েন্ট, তোমরা এটা বুঝবা। এখানে ক্লাসিফিকেশনের 3টা কথা আছে, তার মানে 2টা শেষ হয়ে গেলে বাকি যেটা থাকবে সেটা কি তৎপুরুষ হওয়ার কথা না? মানে পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা না থাকলে, পরপদের প্রাধান্য প্রথমে বিশেষণ না থাকলে, এবার পরপদের প্রাধান্য যাই থাকুক, তাহলে আমি কি অ্যান্সার দিব? তৎপুরুষ দিব। তো যদি অনেক সময় মধ্যপদ কর্মধারের সাথে ঝামেলা লাগে, তো সেক্ষেত্রে আমরা কি করবো? একটু বিভক্তি চেক করে আসবো। আমাদের বিভক্তি হচ্ছে 2 প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার, ছোটকাল থেকে পড়ছো। প্রথমা, শূন্য অ, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী থেকে ষষ্ঠী রয়, সপ্তমী অন্তস্থতে। 9-10 বইটা একটু চেক করে নিবা, জাস্ট 2 মিনিটের পড়া প্লিজ। বিভক্তিটা একটু মাথায় রাখবেন, এটা খুব দরকার আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে পরপদের প্রাধান্য, বেশ বাক্যের প্রথম শব্দে বিভক্তি আসবে। এটা বেশ বাক্য করতে গেলে মানে তুমি বুঝে যাবা, মানে বেশ বাক্য মানে ভাঙতে গেলে বুঝে যাবা যে বিভক্তি আসবে। যেমন শব্দটাই দেখুন, আমি এটা ভেঙে দিছি, অন্য কোনো শব্দ আমি বেশ বাক্য করিনি, এটা করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তুমি যখন বলো ভাইয়া রাজপুত্র, রাজপুত্র মানে কি তুমি রাজাকে বুঝাও নাকি রাজার পুত্রকে মিল করো? তার মানে আমরা রাজপুত্র বলতে অবশ্যই বুঝাই একজন পুত্র। তো সে কার পুত্র? সে হচ্ছে কি রাজার পুত্র। এই যে যখন তুমি বলতেছো রাজার, এখন তো রাজ শব্দের সাথে কি বিভক্তি আসছে না? রাজা শব্দের আগে শব্দের সাথে একটা র বিভক্তি আসছে। অনুরূপ যখন তুমি তৎপুরুষ সমাস করবা, ইজিলি দেখবা যে তোমার একটা না একটা বিভক্তি চলে আসছে। ধরো একটা শব্দ আমি বললাম ছেলেদের, এটা তোমাদের তো বয়স হয়ে গেছে, মানে তোমরা এটা তোমাদের সাথে বিয়ে পাগল। তো বিয়ে পাগল বলতে তুমি কাকে বুঝো? বিয়েকে নাকি পাগলকে? যে লোকটা পাগলামি করতেছে আর কি। তো কিসের জন্য পাগল হয়েছে সে? বিয়ের জন্য পাগল। তার মানে দেখো, এটা কি ভাঙলে বিভক্তি পাবা। তৎপুরুষ হলো এত মজার একটা শব্দ যে তুমি নিজে নিজে ভাঙলে বিভক্তি পাবা। বিলাত ফেরত, দেখো বিলাত ফেরত ভাঙলে কি? বিলাত থেকে ফেরত। তার মানে আমি যদি বলি রাজপুত্র, পুত্রকে বুঝি পরপদের প্রাধান্য। বিলাত ফেরত, আমি বিলাতকে বুঝি না, ফেরতকে বুঝি, পরপদের প্রাধান্য। ঠিক অনুরূপ ভাবে আমি যখন বলবো বিয়ে পাগল, পাগলকে বুঝি বিয়ের জন্য, তো তখন দেখবে যে বিভক্তি চলে আসবে। তো আমরা যদি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারি, আমি এবার শর্টকাট বলে দিচ্ছি যে তুমি কিভাবে আজকে নির্ণয় করবা। আজকের জন্য এতটুকু নির্ণয় করো, দ্যাটস ইট। ওকে,
যখনই তুমি একটা শব্দ থেকে পরপদের প্রাধান্য পাবা, পরপদের প্রাধান্য হবে কয়টি? তিনটি সমাস। যখন সমস্ত পরপদকে বোঝাবে, পরপদের প্রাধান্য সমাস হবে তিনটি সমাস। পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা থাকলে দ্বিগু। পরপদের প্রাধান্য প্রথম শব্দ সংখ্যা না থেকে যদি অন্য কোনো বিশেষণ থাকে তাহলে কর্মধারয়। আর পরপদের প্রাধান্য যদি সংখ্যাও না থাকে, প্রথমে বিশেষণ না থাকে, তাহলে তৎপুরুষ। যেমন দেখো, রাজা হচ্ছে যে একটা নাউন, ঠিক। বিয়ে পাগল, বিয়ে হচ্ছে নাউন। রান্নাঘর, রান্নার জন্য ঘর, রান্না হচ্ছে কি? নাউন। তাহলে মোটামুটি বলতে গেলে আমরা 6টা সমাস শেষ করে আসছি। সবার জন্য ভাইয়া হচ্ছে যে 1 মিনিট টাইম নিয়ে আমি 6টা সমাসকে রিভিউ করব, এরপরে আমাদের ফাইনাল কুইজ চলে আসবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা আজকের ক্লাসের বেসিক ক্লাসের যে কথাবার্তা সেটা ধরে আসছো। তো এতক্ষণ ভাইয়া যে বিস্তারিত আলোচনা করেছি, এটাকে সহজভাবে ধরার ওয়েটা আমি বলে দিচ্ছি, তোমরা সবাই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা একটু শুনো। নাম্বার, সমাস নির্ণয় করতেছি আমরা। হ্যাঁ, সমাস নির্ণয়ের প্রথম কথা 1 নম্বর হচ্ছে যে সমস্ত পদটা দেওয়া থাকবে সেটাকে সবাইকে বোঝায় কিনা। সকল পদের প্রাধান্য পেলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। 2 নাম্বার, কোন পদের প্রাধান্য নেই? বহুব্রীহি সমাস। তার মানে কোন পদকে যদি না বোঝায় শব্দটা, তাহলে অ্যান্সার কি দেব? বহুব্রীহি সমাস। 3 নাম্বার, পূর্ব পদের প্রাধান্য যদি সমস্ত পদটা প্রথম শব্দটাকে বোঝায়, তাহলে কি হবে? পূর্ব পদের প্রাধান্য। পূর্ব পদের প্রাধান্য একটা সমাস হবে, সেটা হচ্ছে কি? অব্যয়ীভাব সমাস। ওকে, তাহলে পেলাম আমরা সকল পদ দ্বন্দ্ব সমাস, পেলাম আমরা কোন পদের প্রাধান্য নেই বহুব্রীহি সমাস, পেলাম আমরা 3 নাম্বার পূর্ব পদের প্রাধান্য সমাস সমান কি? অব্যয়ীভাব সমাস। তাহলে বাকি আছে কোন পদ? পরপদ। ওকে, পরপদের প্রাধান্যে 3টি সমাস হয়। কয়টা সমাস হয়? 3টি। পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা সমান সমান দ্বিগু। পরপদের প্রাধান্য প্রথমে বিশেষণ, সংখ্যা ছাড়া যে কোনো বিশেষণ সমান সমান কি? কর্মধারয়। পরপদের প্রাধান্য যদি প্রথম শব্দে সংখ্যাও না থাকে, প্রথম শব্দে বিশেষণও না থাকে, যদি প্রথম শব্দের সাথে বিভক্তি আসে, তাহলে অ্যান্সার হবে কি? তৎপুরুষ। তৎপুরুষ বের করাটা সবচেয়ে ইজি। তো আমরা মোটামুটি যতটুকু আলোচনা করেছি, তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো কিনা? ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লেখো, আর না হলে যে জায়গাটাতে কোশ্চেন হবে আমাকে কোশ্চেন করো, সেটা একটু আলোচনা করবো, তারপর আমরা ফাইনাল কুইজে চলে যাবো ইনশাআল্লাহ। তানভীর। এক্স্যাক্টলি, ভাই যেহেতু জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে, আমার মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো দেখতে চাই তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। তো দ্রুত কমেন্ট বক্সে জানায় দাও যে তোমার মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা পরবর্তীতে কুইজে মুভ অন করবো। হ্যাঁ, 2টা কমেন্ট আসলে না পড়লেই না। শাহনাজ বেগম নামে একজন কমেন্ট করছে যে কোচিং এ ভাইয়ার 2টা ক্লাস করেছি, এরপর থেকে সমাস ভালোই পারি। ফার্স্টে তো সমাস বাদই দিয়েছিলাম, বাট এখন এটাই দিব। লাইভ ক্লাস করে মনে হচ্ছে ক্লাসেই আছি। থ্যাঙ্কস লুইনাস। সো বেসিক্যালি তোমরা যে ভাইয়ার কাছ থেকে ক্লাস করে উপকৃত হয়েছো, প্লাস আমাদের প্ল্যাটফর্ম থেকে একটু হলেও উপকৃত হয়েছো, সেই কারণে আমরা আসলে কি বলবো, অনেক হ্যাপি যে তোমাদের মোটামুটি হেল্প করতে পারছি। সো থ্যাংক ইউ শাহনাজ বেগম, আমাদের সাথে ছিলা তুমি আগে থেকে, এখনো আছো এই কারণে। ইনশাল্লাহ সামনেও তুমি থাকবা, তাহলে আরো আমাদের এন্ড থেকে আরো হেল্প করার বা আমাদের এন্ড থেকে আরো যতটুকু সম্ভব তোমাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করব। অনেক আগে একজন একটা কমেন্ট করছিল যেটা আমার চোখে পড়ছিল, বাট ভাইয়া পড়াচ্ছিলেন দেখে আমি আর ইন্টারাপ্ট করি নাই। সেটা হইতেছে যে একজন লিখছিল যে গুগল মিটে ক্লাস নেন, 250+ জন ক্লাস একসাথে নেওয়া যায়। হ্যাঁ ভাই, আমি জানি। তোমরা যেমন জানো গুগল মিটে 250-র বেশি মানুষ ক্লাস নেওয়া যায়, আমিও জানি গুগল মিটে 250-র বেশি মানুষ ক্লাস নেওয়া যায়, জুমে 100-র বেশি নেওয়া যায় না। তো এটা ঠিক ভাই যে গুগল মিটে 250 নেওয়া যায়। সো আমি যদি গুগল মিটে ক্লাস নিই, আমি অনেক বিশাল রেঞ্জ অফ পিপলকে একসাথে ক্লাস দিতে থাকবো। বাট দ্য পয়েন্ট ইজ, আমি যখন গুগল মিটে ক্লাস নেব, অর্থাৎ 250 জনকে একসাথে নিয়ে ক্লাস নিব, একটু চিন্তা করে দেখো ওটা কি আসলে ক্লাস হবে নাকি মাছের বাজার হবে? ওটা কিন্তু আসলে একটা মাছের বাজার হবে। তো বেসিক্যালি আমরা আসলে এখানে পড়াতে আসছি। সো আমরা চেষ্টা করব এমন একটা পরিবেশ মেনটেন করার যেখানে আসলে মোটামুটি পড়ানো সম্ভব, যেখানে পড়ানোর স্কোপটা থাকবে, এট দ্য সেম টাইম তোমরা বুঝতেও পারবা, তোমাদের কোয়েশ্চেনের আমরা আনসারও দিতে পারবো, তোমাদের কোয়েশ্চেনের আমরা রেসপন্সও করতে পারবো, এবং তোমাদের দিকে আমরা খেয়ালও রাখতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো কি পারতেছো না, ফিডব্যাক দেওয়া, রিপিট করা, এক্সেট্রা এক্সেট্রা। সো 250 জন ক্লাস নিলে না বেসিক্যালি মাছের বাজার গ্রো করা হয়, বাট পড়ালেখা কিছু হয় না। সো আমি এখানে শুধুমাত্র ব্যবসা করতে আসি নাই যে আমি জাস্ট অযথা আমার স্টুডেন্ট কোয়ান্টিটি বাড়াবো, জাস্ট আমার টাকার দিকে খেয়াল রেখে আজায়ের স্টুডেন্ট কোয়ান্টিটি বাড়ায় তোমার আমি কোনো সার্ভিস দিলাম না, তোমার আজায়ের স্টুডেন্ট কোয়ান্টিটি বাড়ায় আমি আবল তাবল বকবক করে সময় কাটাই দিলাম, কাটাই দিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে নিলাম। এইটা মোটেও 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 আমাদের অবজেক্টিভ না। হ্যাঁ, অবভিয়াসলি আমরা এখানে কি বলবো, আমরা আসলে জুমে যখন পড়াই অবশ্যই আমরা ফ্রি পড়াই না, অবশ্যই আমরা টাকার বিনিময়ে পড়াই। বাট তার মানে এই না যে আমি আসলে তোমাকে কোনো সার্ভিস না নিয়ে তোমার কাছ থেকে এমনি হারাম টাকা উপার্জন করব। আমরা ভাই হারাম টাকা উপার্জন করতে আসি নাই, টাকা নিলে অবশ্যই হালাল করা আমার দায়িত্ব।
সো একসাথে 250 জন নিয়ে পড়ানো আই রিয়েলি ডোন্ট থিংক ইজ আ গুড আইডিয়া। সো এই কারণেই বেসিক্যালি আমরা গুগল মিটের দিকে যাই না, আমরা জুমে কন্টিনিউ করার চেষ্টা করি। সেখানে একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট থাকে, সো সবার সাথে মোটামুটি ইন্টারঅ্যাক্ট করার সুযোগ থাকে। যারা জুমের প্ল্যাটফর্মে আমাদের সাথে আসো তারা জানো যে তোমরা যখন কমেন্ট বক্সে একটা না একটা কমেন্ট করো, বা কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে তোমরা যখন কোয়েশ্চেন করো আমাদের জুম ক্লাসে, আমরা কিন্তু রিপ্লাই দিই। এবার তুমি চিন্তা করে দেখো, একসাথে যদি 250 জন ক্লাস করতো তাহলে কোয়েশ্চেন কতগুলা হইতো, আমি কি আসলে আনসার দিতে পারতাম? কোয়েশ্চেন গুলার আনসার দেওয়া সম্ভব হইতো না। তো সেই কারণে আমরা চেষ্টা করি মোটামুটি ক্লাসের লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট রাখার, যাতে আমরা প্রত্যেকের সাথে ইন্টারেক্ট করতে পারি এবং প্রত্যেকের কোয়েশ্চেন গুলা আনসার করতে পারি। তো দ্যাটস ইট। একজন লেখছে যে লুমিনাসের জুম প্ল্যাটফর্ম বেস্ট, অনেক শান্তিপূর্ণভাবে আমরা ক্লাস করতে পারি। থ্যাঙ্কস লুমিনাস, থ্যাঙ্কস এগেইন ব্রাদার। সো বেসিক্যালি শান্তিটা ইম্পর্টেন্ট, রাইট? মানে ক্লাসে যদি অনেক হইচই হয় তাহলে তুমিও বুঝতে পারবা না কি পড়ানো হচ্ছে, কিছুই হবে না। আমি তো মনে করো বকবক করতেই পারি, বাট তুমি যেন বুঝতে পারো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো সেই কারণে আসলে বেসিক্যালি জুমে ক্লাস নেওয়া, সেখানে আসলে বেসিক্যালি একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টের ক্লাস একসাথে নেওয়া। মোটামুটি ভাই অনেকেই ক্লিয়ার বলছে, বাট অনেকগুলা ক্লিয়ারের মাঝখানেও আমি একটা দুটা কোয়েশ্চেন দেখতে পারছি আই গেস। একজন লিখছে ভাইয়া অনেক ভালো বুঝায়, এর আগে কখনো এত ভালো বাংলা সেকেন্ড পার্ট বুঝি নাই, থ্যাঙ্কস ভাইয়া। গাধা ভাইয়ের পক্ষ থেকে আমি ওয়েলকাম বলে দিলাম। একজন লিখছে, আচ্ছা ভাই একটা কোয়েশ্চেন আছে আপনার জন্য, আপনি যদি একটু দেখতেন। সেটা হচ্ছে যে রান্নাঘর সমান রান্নার জন্য ঘর, এটা কেন চতুর্থ বিভক্তি হয়? র তো আছে, তো ষষ্ঠ বিভক্তি কেন হয় না? সো ভাই এটা যদি আপনি একটু রিপ্লাই দিতেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তানভীর। শাহনাজ, একদম সিম্পল কথাটা, বিভক্তির মধ্যে আমরা তো কে রে পেয়েছি, দ্বিতীয় এবং চতুর্থের মধ্যে জন্ম আর নিমিত্তটা পাই, আমি ক্লাসে লিখে দিই। অনেক সময় হচ্ছে যে হয়তো লিখে দিই না, আলাদা করে যখন কারোকে পড়ায় তখন বলে দিই। যাই হোক, তুমি যেটা কোশ্চেন করছো আমি বলে দিচ্ছি। চতুর্থী বিভক্তির সাইন হচ্ছে এক বছরের ক্ষেত্রে 4টা, তুমি মনে রাখো, কে, রে, জন্ম, নিমিত্ত। তো তুমি আজকে থেকে যখনই কে, রে, জন্ম, নিমিত্ত পাবা তখনই অ্যান্সার দিবা চতুর্থী। কারণ জন্ম আর নিমিত্ত একই কথা, যার নাম জন্ম তার নাম হচ্ছে নিমিত্ত। আর এগুলো হচ্ছে তোমার চতুর্থী বিভক্তি হিসেবে বসে। মরিয়ম চাঁদমিন কাউকে বুঝাইতে বা বলতেছিল যে এগুলা মেবি সম্প্রদানে বসে, রাইট? এটা কারকের ক্ষেত্রে আমরা বেস্ট বুঝি, এটা সম্প্রদান কারকের ক্ষেত্রে বসে। হ্যাঁ, তো যাই হোক, আমি হচ্ছে যে আপাতত সমাজে এতটুকু তোমাকে বলবো, চতুর্থী বিভক্তির সাইন হচ্ছে যে কে, রে, জন্ম, নিমিত্ত। হ্যাঁ, সো জন্মটা হচ্ছে চতুর্থী বিভক্তি। আর ইয়েটা হচ্ছে তোমার কি যেন বলে, শুধু র এবং এর থাকবে কিন্তু জন্ম নিমিত্ত থাকবে না, সেটা হচ্ছে তোমার কি ষষ্ঠী। তো যখন র এর যাই থাকুক, জন্ম যদি থাকে তাহলে অ্যান্সার চতুর্থী দিবা। কারণ চতুর্থী বিভক্তি যেটা আগে আসে এটা হচ্ছে যে তোমার উদ্দেশ্য বা চতুর্থী হিসেবে। হ্যাঁ, ডান। আচ্ছা, একজন হচ্ছে যে মানে আমাদেরকে হচ্ছে যে একটা কোশ্চেন করেছে ভাইয়া, কোথায় যেন কোশ্চেনটা, আমি মেবি হারিয়ে ফেলেছি কোশ্চেনটা। হ্যাঁ আচ্ছা, আমিও যাই হোক, হারাই আমি ফেলছি, তো আমারও চোখে পড়তেছে না। তো ভাইয়া যদি হারাই ফেলি তাহলে ভাই সরি, আরেকবার লিখো তাহলে আমি আই উইল গেট ব্যাক টু ইট। সো যার কোশ্চেন মিস করছি আমি আর গাদ্দাফি ভাই, কাইন্ডলি ভাই আরেকবার লিখো, তাহলে আমরা চেষ্টা করবো আনসারটা দেওয়ার। হ্যাঁ ভাই। আচ্ছা, শাহনাজ আমার লাগছে যে ভাইয়া আই হ্যাভ এ কোশ্চেন, যদি কোশ্চেন থাকে তুমি করে ফেলো, তানভীর সেটাকে মার্ক করবে, ইনশাআল্লাহ আমি সেটা ব্যাখ্যা দেব। তো যাক, তোমরা যদি আসলে বুঝে থাকো, এতটুকু সবাই ক্লিয়ার লিখেছো, আসলে সত্যিকার অর্থে মানে অনেক ভালো লাগার একটা বিষয় কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে তাহলে দেখো তোমাদের জন্য কিছু থাকবে। তোমরা এতক্ষণ যা বুঝেছো সেটার আলোকে হচ্ছে যে আমরা কিছু কুইজ দিয়েছি, সেই কুইজটা তোমরা হচ্ছে যে একটু ইয়া করার, সলভ করে ট্রাই করো। এক্স্যাক্টলি, স্ক্রিনে একটা কুইজ দেখা যাচ্ছে। আলোচনা কোন সমাস? অপশন এ দ্বন্দ্ব, অপশন বি কর্মধারয়, অপশন সি অব্যয়ভাব এবং অপশন ডি দ্বিগু। দ্রুত আনসার করে ফেলো। একজন লিখছো যে নেট বিল দেন, তাহলে বুঝবো পুরোটাই হালাল। নেট বিল দেওয়াটা কি তোমার দায়িত্ব না? আচ্ছা, তাহলে ভাই আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি এতদিন স্কুল কলেজে পড়ছো, স্কুল কলেজের কাছ থেকে তুমি তোমার রিক্সা ভাড়াটা আদায় করে নাও। তুমি স্কুল কলেজের কাছ থেকে তোমার রিক্সা ভাড়াটা আদায় করে নেওয়ার পরে আমি তোমার নেটের বিলটা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো ভাইয়া ডিল ডান। সো তুমি যে কাজটা করবা, তুমি তোমার স্কুল কলেজের কাছ থেকে এখন কি করবা, তোমার রিক্সা ভাড়াগুলো আদায় করবা, দেন তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে কি বলবো, নেটের বিল দিয়ে দেবো, সমস্যা নাই। ওকে, সো মোটামুটি ভাই যদি আমরা আনসারের দিকে দেখি, সবাই মোটামুটি অপশন এ আনসার করতেছে। নাম বললে ভাই নাম বলে শেষ করতে পারবো না, মানে এরকম বন্যা হয়ে গেছে মোটামুটি এর। তো যেহেতু সবাই এ দিচ্ছে, আই ডোন্ট থিঙ্ক এখানে আর তেমন আলোচনা করার মতো কিছু আছে। মাঝখানে একটা কমেন্ট দেখছি যে প্রিয়া চক্রবর্তী লিখছে, আমি সমাজকে জমের মতো ভয় পাইতাম, ভাইয়ার ক্লাস করার পর সমাজ প্রায় পুরাই ক্লিয়ার, গাদ্দাফি ভাই রক্স। তো ভাই আপনার অনেক অনেক ভালোবাসাও জানাইছে। তো মোটামুটি সবার কাছ থেকে অপশন এ দেখতে পাচ্ছি। তো যেহেতু সবার কাছ থেকে অপশন এ দেখতে পাচ্ছি, আমরা দ্রুত আনসারে চলে যাবো। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ দ্বন্দ্ব। তো গাদে ভাই আপনি কি কিছু বলবেন এই কোশ্চেনটা নিয়ে?
দেখো এই কুইজটা মানে এটা হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্ট জবের পরীক্ষায় আসছিল, আমি ভুলে গেছি আমি কোথা থেকে সংগ্রহ করছি, বাট এটা সিম্পল ছিল, বাট অনেকে বুঝে নাই। দেখো আলো ছায়া যে সমস্ত পদটা আছে, তাহলে তুমি ফার্স্টে ভাই সমস্ত পদের জন্য কি করবা, কোশ্চেন করবো যে এটা দ্বারা আমরা কাকে বুঝি বলো তো। আলো ছায়া বলতে কি আমরা শুধু আলোকে বুঝি, শুধু ছায়াকে বুঝি না, দুইটাকে বুঝি না? আমি কাউকে বললাম আমার আলো ছায়া ভালো লাগে, আলো ভালো লাগে, ছায়াও ভালো লাগে। কাউকে বললাম আলো ছায়া ভালো লাগে না, আলো ভালো লাগে না, ছায়া ভালো লাগে, আমি দুইটাকে মিল করছি। তাহলে সকল পদের প্রাধান্য সবাইকে বোঝালে কি আনসার দিব? দ্বন্দ্ব সমাস। এখানে আবার আর বিস্তৃত আলোচনা কিছু নাই। তানভীর। ওকে ভাইয়া, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 4, হ্যাঁ। ষড়ঋতু কোন সমাস? অপশন এ দ্বন্দ্ব, অপশন বি কর্মধারয়, অপশন সি অব্যয়ভাব এবং অপশন ডি দ্বিগু। তো আবার আমি কমেন্ট বক্সে চলে আসবো, দ্রুত তোমাদের কাছে কমেন্ট দেখতে চাই, দেখি তোমরা কি লেখো। এখনো আই গেস কমেন্ট আসে নাই, সো দ্রুত 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 কমেন্ট করে ফেলো। একজন লিখছে যে আমাদের লাইভ ক্লাস দেখে বলে ওর এক ফ্রেন্ড অন্য প্ল্যাটফর্ম থেকে আমাদের কাছে চলে আসছে। ওকে ফাইন, নাইস। আনসারের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি অপশন ডি আনসার দিচ্ছে। আহ, মোটামুটি একটা দুইটা ডি দেখছিলাম, যেহেতু একজন দুজন যা বলে পুরা পাল সেই দিকেই যায়। সো আমরা এখন আসলে ডি ছাড়া আর অন্য কিছু দেখতেছি না, পুরা একদম কমেন্ট বক্স ভর্তি দিই। তো সবাই যেহেতু তোমরা অপশন ডি আনসার দিচ্ছ, তাহলে আমরা কারেক্ট আনসারে চলে যাবো। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। আই থিঙ্ক আমি জিনিসটা বুঝতে পারতেছি, শুরুতে সরো আছে অর্থাৎ সংখ্যা বোঝাচ্ছে, তাহলে দ্বিগু হওয়া উচিত। তো হ্যাঁ, আমি যখন বুঝতে পারতেছি তার মানে তো মানে একটা ব্যাপক ব্যাপার ঘটে গেছে। তো যাই হোক, গাদাই ভাইয়া যদি আপনি এক্সট্রা কিছু বলতে চান এই কোশ্চেনটা নিয়ে। দেখো এখানে সর মানে হচ্ছে 6, তাহলে তানভীর যেটা বলছে প্রথমে সংখ্যা আছে, তোমরা গেস করলা যে এটা দ্বিগু হইতে পারে, তো একটু মিলাই দেখো না যে পরপদের প্রাধান্য আছে কিনা। পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা, তাই তো দ্বিগু। ষড় ঋতু মানে কি আমরা শুধু 6কে বুঝি না ঋতুকে বুঝি? বাংলাদেশ ষড় ঋতুর দেশ, তার মানে বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। আমরা কি বলি বাংলাদেশ 6 এর দেশ? আমরা কিন্তু ষড়কে বুঝি না, 6কে বুঝি না, এখানে অবশ্যই প্রাধান্য পাচ্ছে কাকে? ঋতুকে। কয়টা ঋতু ভাইয়া? 6টা ঋতু। তো সেক্ষেত্রে এখানে দেখলাম যে পরপদের প্রাধান্য প্রথমে সংখ্যা, সমান সমান হচ্ছে কি দ্বিগু। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে ভাইয়া, সেতার দ্বিগু সমাস না কেন? আচ্ছা, সেতার যেটা আছে, সেতার আর কি একটা বাদ্যযন্ত্র। আহ সেই বাদ্যযন্ত্রটা দ্বারা তুমি আসলে কি বুঝো? মানে এখানে আসলে তোমার কাছে কি মনে হয়? এটা একটা অন্য কিছু না। সেতারা যেটা, সেতারা সেতারা যেটা আছে এটা হচ্ছে তোমার আহ 3 তারের সমাহার বিশিষ্ট কোনো হচ্ছে যন্ত্রকে বোঝায় সেতারা। আর সেতার যেটা আছে এটা হচ্ছে নিপাতনে দ্বিগু আছে। হ্যাঁ, তুমি একটু বই থেকে দেখে নেবে, এটা নিপাতনে দ্বিগু, এটা কোনো নিয়ম মানে না, এজন্য নিপাতন হয়েছে। ওকে। ওকে, তাহলে আই গেস ভাইয়া যে কোশ্চেনটা করছিল জাহরা সারা, আই থিঙ্ক তুমি তোমার আনসারটা পাইছো। সো যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আমাদেরকে বইলো, তাহলে আমরা আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমরা পরের কুইজে চলে যাচ্ছি, কুইজ নাম্বার 5, উপনদী কোন সমাস? উপনদী আমি জানি এটার আনসার। যাই হোক, অপশন এ হচ্ছে দ্বন্দ্ব, অপশন বি হচ্ছে কর্মধারয়, অপশন সি হচ্ছে অব্যয়ভাব, অপশন ডি হচ্ছে দ্বিগু। তাহলে আবার আমি কমেন্ট বক্সের দিকে চলে আসবো, দ্রুত চলে আসতে হবে, দ্রুত আনসার করতে হবে। তাহলে দেখি তোমরা কে কি লেখো। গাদ্দাফি ভাইয়া একজন কোশ্চেন করছে, যে ভাই কি আছেন নাকি ডিসকানেক্টেড হয়ে গেছেন? না না, আছে আছে। আচ্ছা ভাই, আজকে একজন মনে হয় কোশ্চেন করছে, ডিসকানেক্ট সেটা হবো হচ্ছে না। ভাইয়া অস্থির কোন সমাস? হ্যাঁ, অস্থির অস্থির হচ্ছে নয় স্থির যে। নয় স্থির যে অবশ্যই আমরা ব্যক্তিকে বুঝি, অকে এবং স্থিরকে বুঝায় না, কোন পদের প্রাধান্য নাই, তাহলে বহুব্রীহি সমাস। আচ্ছা, তাহলে অস্থির অস্থির যেই ব্যক্তি অস্থির নিয়ে কোশ্চেন করছিল, আশা করি তুমি উত্তরটা পাইছো। স্ক্রিনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের আনসার নিয়ে যদি কথা বলি, মোটামুটি সবাই সি আনসার দিচ্ছে, মাঝখান দিয়ে দু একজন বিও আনসার দিচ্ছে। তো তোমরা কি স্লিপ অফ হ্যান্ড নাকি আসলে বুঝো নাই, আমি ঠিক শিওর না। একজন আবার দ্রুত বি থেকে সি তে পল্টি মারলো। এখনো আমি মোটামুটি বি আর সি এর মধ্যে কিছুটা কনফিউশন দেখতে পাচ্ছি, অনেকেই বি আনসার করছো। তো আমি সময় ব্যয় করব না, যেহেতু সবাই মোটামুটি সি আনসার করতেছে, তাহলে আমরা কারেক্ট আনসারটা দেখে নিই। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। বা স্টিল যেহেতু কিছু কিছু মানুষ বি আনসার করছে, সেহেতু আমি গাদ্দাফি ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই আপনি যদি এটা একটু এক্সপ্লেন করে দিতেন। হ্যাঁ অবশ্যই, ব্যাপারটা খেয়াল করো, এখানে উপনদী বলতে তুমি আসলে কোন পদের প্রাধান্য দাও? আচ্ছা, সবাই যেটা ভাবছো যে পরপদের প্রাধান্য, তো পরপদের প্রাধান্য সেজন্য উপনদী বলতে একটা নদীকে বোঝায়। আসলে কি তাই? উপনদী বলতে বাংলাদেশের কোন নদীটাকে ফিক্স করে বলছে বলো তো দেখি? না, দ্যাট মিনস উপনদী দেখতে হবে তাহলে প্রথম যে শব্দটা আছে তাকে বোঝায় কিনা এবং তার অর্থগত কোনো পরিবর্তন আছে কিনা। উপনদী মানে হচ্ছে কি শাখা নদী। উপনদী মানে কি শাখা নদী, তার মানে নদীর শাখাকে বোঝাচ্ছে এখানে। তার মানে অবশ্যই নদীকে নয়, কোনো একটা নদীর শাখাকে বুঝাইছে, আবার সেই নদীটা ফিক্সড না। তার মানে উপনদী বলতে আমরা উপর অর্থকে বুঝি।
আচ্ছা, দ্বিতীয়ত তুমি খেয়াল করো তো ভাইয়া, এই সমস্ত পদটার মধ্যে কি একটা উপসর্গ আছে কিনা? তোমাকে আমি পিটানি দেবো যদি পাই। এটা সবচেয়ে সহজ কোশ্চেন ছিল, তানভীর বলেই দিছে যেটা অনেক সহজ মনে হচ্ছে। তাহলে হচ্ছে একটা অব্যয়, একটা উপসর্গ আছে, আর কোন সমস্ত পদে শুধু উপসর্গ থাকলে সেটা হচ্ছে কি অব্যয়ভাব সমাস হয়। তারপর লজিক্যালি মিলাইলে তুমি দেখবা উপনদী মানে নদীকে বুঝি না, নদীর শাখাকে বুঝি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য, মানে পূর্বপদের প্রাধান্য, সেজন্য অ্যান্সার হচ্ছে অব্যয়ভাব। এটা মিস করা ঠিক হয়নি। তো তাহলে আমরা কুইজ নাম্বার 5 শেষ করে ফেললাম। নেক্সট কুইজে চলে যাই, কুইজ নাম্বার 6। নতুন কোশ্চেন চলে আসে স্ক্রিনে, ঝটপট আনসার করে ফেলি। কমেন্ট বক্সে চলে আসি। কোশ্চেন হচ্ছে দলছুট কোন সমাস? তো চারটা অপশন দেখতে পাচ্ছ, অপশন মোটামুটি আগের মতোই আছে। অপশন এ তে দ্বন্দ্ব, অপশন বি তে কর্মধারয়, অপশন সি তে অব্যয়ভাব এবং অপশন ডি তে হচ্ছে তৎপুরুষ। তাহলে দ্রুত মোবাইল ফোন হাতে নিয়ে নি, দ্রুত আনসার করে ফেলার চেষ্টা করি। দেখি তো তোমরা কে কি আনসার করো। প্রান্ত সাহা লিখছো অপশন ডি। অপশন ডি একজন লিখে ফেলছে, তাহলে দেখি বাকিরা কোথায় থাকে। নাহিদা আক্তার লিখেছে অপশন ডি। তারপর শাহনাজ বেগম লিখেছে অপশন এ। ওকে, এ লিখতে চাইছো নাকি ভুলে টিপ পড়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম তোমার কাছে। সানজিদা স্বামী লিখছে অপশন ডি। জাওয়াদ আহমেদ লিখেছে অপশন ডি। এখানে একজন লিখছে যে ভাইয়া উপনদীর ব্যাস বাক্যটা জানি কি। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ভাই একটা বলছিলাম কোয়েশ্চেন একটু আগে, আছে। তুমি খেয়াল করো নাই, নদীর শাখা অথবা শাখা নদী, নদীর শাখা। নদীর শাখা অথবা শাখা নদী, তাহলে হয়তো ভাই তুমি আনসারটা পেয়ে গেছো। স্ক্রিনে আমি যেটা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি অপশন ডি আনসার করতেছে। যেহেতু সবাই ডি অপশন ডি আনসার করতেছে, তাহলে আই গেস এটা নিয়ে আমার আলোচনার তেমন কিছু নাই। কারেক্ট আনসার হচ্ছে আচ্ছা অপশন বি, তৎপুরুষ সমাস। তো গাদাহি আচ্ছা, ভাই যদি কিছু অ্যাড করতে চান। এটা আলোচনা করার আগে তানভীর, আমি একটু হচ্ছে যে উপরে বিশ্বজিৎ কর্মকার একজন লিখছে যে ভাইয়া অস্থির, এটা নয় স্থির নয় তৎপুরুষ সমাস হবে না? আমরা যখন তৎপুরুষের প্রকারভেদটা পড়বো তখন ক্লিয়ার হবে, তারপর বলে দিচ্ছি। তুমি যেহেতু এটা কোশ্চেনটা করছো, আমরা আপাতত এভাবে কোশ্চেনটা শিখবো। সমস্ত পদ দ্বারা তুমি কাকে বোঝো? অস্থির মানে কি? তুমি অকে বুঝাইতেছো, নাকি স্থিরকে বুঝাইতেছো, নাকি এমন একটা ব্যক্তিকে বুঝাইতেছো যিনি স্থির নয়? অস্থির মানে, অস্থির মানে তুমি বুঝতে পারছো একটা লোক এমন একটা সিচুয়েশনে আছে, মানে যিনি স্থির না আর কি, মানে ওনার নার্ভাস ফিল হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তো পূর্বপদ পরপদ কাউকে না বুঝে অন্য কাউকে বুঝতেছি। এটাই হচ্ছে অ্যান্সার। পূর্বপদ এবং পরপদের প্রাধান্য না থাকলে বহুব্রী সমাস। হ্যাঁ, তো সেটাকে আমরা অ্যান্সার দিব নয় বহুব্রী সমাস। যদি কখনো অপশনে নয় বহুব্রী না থাকে, তাহলে নয় বহুব্রী গুলোকে নয় তৎপুরুষ কখন দেওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো, তখন ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আপাতত তুমি মনে রাখো অস্থির মানে একজন ব্যক্তিকে মিন করতেছে, যেটা এটা নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, সেতারের ব্যাপারটা যে কোশ্চেন করছিল একটু আগে, আবার একটু দেখলাম মনে হয়, যাই হোক হারাই ফেলছি। তো সেতার তো আমি তো বললাম যে এটাকে যন্ত্রকে বোঝায়। তো পূর্ব এটা সেম। সে হচ্ছে তিন, এটা অনেকে জানো না। হ্যাঁ, সে হচ্ছে তিন, তিন তারের সমাহার। তাহলে তিন তারের সমাহার, সরি, তিন তার আছে যার। তো এক্ষেত্রে সেতার বলতে আমরা কাকে বুঝাইতেছি? সেতার বলতে তিনকে বোঝায় না, তারকে বোঝায় না, একটা যন্ত্রকে বোঝায়। আবারও বলি, কোন পদের প্রাধান্য নেই, যার কারণে অ্যান্সার হচ্ছে কি বহুব্রী সমাস। এটা দীর্ঘ হয়নি। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে যে আমরা যদি অ্যান্সারে চলে যাই, 6 নাম্বার আমাদের যে কুইজ আছে, দলছুট কোন সমাস? আচ্ছা, তোমরা মেবি এটা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। দলছুট মানে আমরা দলকে বোঝায় না, দলছুট মানে ছুটকে বোঝায়, মানে দল থেকে ছুটে যাওয়া। ঢাকা ইউনিভার্সিটি এই 2-3 বছর আগে আসছে। ওয়েল ডান, তোমরা এটা পারছো। দলছুট মানে কি দল থেকে ছুট, পরপদের প্রাধান্য এবং প্রথম শব্দের সাথে বিভক্তি আসে। ওকে, ডান। তাহলে এখানে বিস্তৃত আর আলোচনার কিছু নাই। যারা আসলে ক্লাস বুঝছো তারা কুইজ গুলো অনেক মজায় মজায় দিতে পারছে। আর যারা ক্লাস বুঝো না, ক্লাসের মাঝখানে উঠে গেছো অথবা তুমি পরে জয়েন করছো, তাদের একটু কষ্ট হয়ে যাবে। তারা হচ্ছে যে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে একটু দেখে নিবা। ওকে তানভীর, আমরা যদি তারপরে যাই। হ্যাঁ ভাই, ভাই একজন কোশ্চেন করছিল দলছুট কি, মানে ও আসলে দলছুট জিনিসটার মানে বুঝতেছে না। মানে দল থেকে হচ্ছে ছুটে গেছে এমন টাইপের কিছু আর কি। মানে এটা গরু একসাথে চলে না, পাল নিয়ে কেউ ছুটে গেছে দল থেকে, অথবা সেটা হতে পারে ভেড়া, হতে পারে সামথিং কিছু আর কি। দল ছুট মানে ছুটে যাওয়া, দল থেকে ছুটে যাওয়া। এক্স্যাক্টলি। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 7, 80-20 কোন সমাস? চারটা অপশন দেখতে পাচ্ছ, দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয়ভাব, তৎপুরুষ। দ্রুত কি বলবো, মোবাইল হাতে নাও, কমেন্ট বক্সে আনসার করে জানাই দাও কারেক্ট আনসার তোমার কাছে কোনটা মনে হচ্ছে। অপশন এ তে আছে দ্বন্দ্ব, অপশন বি তে আছে বহুব্রী, অপশন সি তে আছে অব্যয়ভাব এবং অপশন ডি তে আছে তৎপুরুষ। তাহলে নাহিদা আক্তার এক গাদা বি লিখছে একসাথে। এছাড়া আমরা আরো অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ফারিহা খান লিখেছে অপশন বি, সিমরান লিখেছে অপশন বি, শাহনাজ বেগম লিখেছে অপশন সি, জাওয়াদ আহমেদ লিখেছে অপশন ডি। আচ্ছা, সবগুলো অপশনই দেখতে পাচ্ছি, কেউ অপশন এ বললাম না কেন? আমি কি অপশন এ লিখবো মাঝখানে ধাম তানভীর, করে আমি এসে? আমি কি একটু অ্যাড করবো? জি জি ভাই, এই যে ভাই অপশন এ চলে আসছে। আচ্ছা আচ্ছা, সাদাব।
তোমাদেরকে জাস্ট এতটুকু বলি, আজকে আমরা যা করছি অথবা যে কোয়েশ্চেন সলভ করতেছি এর ভিতরে সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল এটা, এবং জানলে অর্থটা জানলে সবচেয়ে সহজ কোশ্চেন ছিল এটা। সো আমি এখন আর কিছু বলবো না, তোমরা হচ্ছে যে যেহেতু তালগোল পাকায় ফেলছো, কারো বি, কারো সি, কারো ডি, কারো এ আসছে, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে ব্যাখ্যাটা একটু পরে দিব। সবাই কোশ্চেন করো, এটাই হচ্ছে যে মেবি আজকে আমাদের লাস্ট কুইজ। তো তোমরা হচ্ছে যে সবাই অ্যান্সার করবা। আমি আশেপাশের বেশ বাক্যকে একজন জানতে চাইছো, আমি দিব ইনশাল্লাহ। তো তানভীর, তুমি কারো কমেন্ট করবা কিনা বা কারোর সাথে একটু এঙ্গেজমেন্ট থাকবে কিনা, তো দেখো। ভাই আর কি বলবো, গরুর পাল আর দল থেকে ছুট হইতেছে না, সবাই এখন বিয়ের দিকে ছুটে গেছে, বি ছাড়া এখন আর কোনো কথা নাই। এখন হচ্ছে জাতীয় আনসার হয়ে গেছে অপশন বি। তো যেহেতু জাতীয় আনসার হয়ে গেছে অপশন বি, তাহলে আই থিঙ্ক আমরা কারেক্ট আনসার দেখেই নিতে পারি। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। তো ভাই আপনি যদি এক্সপ্লেন করে দেন। ওকে ভাইয়া, সবাই একটু খেয়াল করো, এখানে 80-20 কি? তোমরা ভাবছো যে এখানে 80 জিনিসটা কি বুঝাইতে পারে? 80 জিনিসটা হয়তো বা কোনো সংখ্যাকে মিন করতে পারে, দ্বিগু আবার নাই, তখনই কনফিউজড হয়ে গেছো তুমি। তখন তুমি দ্বন্দ্বকে নিয়ে মারামারি শুরু করছো, তখন তুমি অব্যয় ভাবকে নিয়ে মারামারি শুরু করছো, তখন কিন্তু তুমি তৎপুরুষকে নিয়ে মারামারি করতে। আমি দ্বিগুটাকে ফালাই দিছি এর জন্য অপশন থেকে, যার কারণে তোমরা কনফিউজড হও, বাট শিখে নাও এখান থেকে। হ্যাঁ, তো যদি দ্বিগু থাকতো তাহলে তোমরা অ্যান্সার হয় বহুব্রী করতে, নাহলে দ্বিগু করতে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি অ্যান্সারে। 80 মানে হচ্ছে সাপ, সরি দাঁত। 80 মানে হচ্ছে দাঁত, দাঁত। এই যে আমাদের যে টিথ আছে, এই টিথ মানে হচ্ছে তোমার 80। যদি সরায়া তালব ছয় রস্বীকার থাকতো, এই 80 হচ্ছে 80, মানে আমরা 80 যে বয়স বা সংখ্যা হিসেবে চিনি সে 80। কিন্তু সব মনে রাখবা, এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রায় সমুচ্চারিত শব্দ হিসেবে আসে। 80 শব্দটা যদি তালব শেষে দীর্ঘ থেকে, তাহলে হচ্ছে কি দাঁত। তাহলে আবার শব্দটা কি হচ্ছে, দাঁতে বিষ। তাহলে সমস্ত পটা থেকে লক্ষ্য করো, দাঁতে বিষ বলতে কি আমরা দাঁতকে বুঝি, নাকি বিষকে বুঝি, নাকি এমন কাউকে বুঝি যার দাঁতে বিষ আছে? তোমরা হয়তো বা অনেকে বুঝে ফেলছো, অনেক অ্যান্সার লিখে বলছে যে 80-20 বলতে আমরা 7কে বুঝি। হ্যাঁ, এটা ট্রু, বাট আমি আবার মনে করে একটা কথা বলি একটু। 80-20 বলতে কয়েকটা জিনিসের দাঁতে বিষ আছে। যেমন কুকুর, কিন্তু বুঝবা কুকুরের দাঁতে কিন্তু বিষ আছে। আচ্ছা, তারপরে কুকুর বাদ দিলে যে সাপ, সাপের দাঁতে বিষ আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ছোট বাচ্চা আছে না, কামড় খেয়েছে কোনোদিন? কামড় খেলে বুঝবা যে কি পরিমাণ বিষ। আচ্ছা, তো ছোট বাচ্চাদের দাঁতে বিষ থাকে। তো 80-20 বলতে আমরা যেটাই বুঝি না কেন, আসলে কি মানে দাঁতে বিষ আছে এমন কাউকে বোঝায়। তার মানে আছে কেউ বোঝায় না, বিষ কেউ বোঝায় না, কোনো পদের প্রাধান্য নেই। সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি বহুব্রী সমাস। এটার এক্সাক্ট ব্যাস বাক্য হচ্ছে 80-20 যার, আর 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ। সো থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের সাথে আমি যতটুকু আলোচনা করার করেছি। তানভীর। হ্যাঁ, তো মোটামুটি আই থিঙ্ক এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কুইজ ছিল। তো মোটামুটি আমরা আজকের ক্লাসের সবগুলো কুইজ কমপ্লিট করে ফেলতে পারছি। তো আমরা বেসিক্যালি আমাদের আজকের ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। একজন লিখছে লাল পিঁপড়া, মানে ও বুঝাতে চাইছে লাল পিঁপড়ার দাঁতেও পিস আছে। ওকে, ফাইন, ভেরি নাইস। তো তোমরা যে এভাবে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো এবং তোমরা যেভাবে আমাদের সাথে থাকো, এইটার কারণেই বেসিক্যালি আমরা অনুপ্রেরণা পাই বারবার নতুন নতুন ক্লাস নিয়ে আসার, বারবার তোমাদের সামনে আসার, বারবার নতুন কিছু কিছু নিয়ে কিছু জিনিস নিয়ে আলোচনা করার। সো তোমরা যেটা একদম আমাদের স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ, ইউ আর ইনভাইটেড টু জয়েন আওয়ার নেক্সট সেশন অন ইংলিশ নেক্সট ফ্রাইডে এট 9 PM। সো বেসিক্যালি নেক্সট যে শুক্রবারটা আছে, মানে সামনে যে শুক্রবারটা আছে, সামনের শুক্রবারে আমরা রাত 9টায় আবার আসবো। এবার আসবো ইংলিশ ক্লাস নিয়ে। সো ইংলিশ ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো, পড়ালেখা করার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো। সো আজকের মোটামুটি 1.5 ঘন্টার সেশন ছিল। 1.5 ঘন্টার সেশনে তোমরা যারা আমাদের সাথে ছিল তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা যারা ক্লাসের শুরু থেকে যুক্ত হতে পারো নাই, তারা ইউটিউব চ্যানেলে যে আমাদের ক্লাসটা আরেকবার দেখে নিতে পারো যদি তুমি আবার দেখতে চাও। এছাড়াও আমরা আমি গাদাভি ভাই বা আমরা লুমিনাসে যারা আছি, আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো সাবজেক্টে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে পার্সোনালি নক দিতে পারো বা আমাদের পেজে নক দিতে পারো। আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে সাহায্য করার। সো দ্যাটস ইট। আশা করবো নেক্সট শুক্রবারে আবার দেখা হবে তোমাদের সাথে। সো গাদাভি ভাই, আপনি যদি শেষ কিছু বলতে চান। হ্যাঁ, আমি শেষ করব দুইটা কোশ্চেন নিয়ে। মাহমুদ হাসান একটা কোশ্চেন করেছে যে ভাইয়া, ভার্সিটি কোশ্চেনে কি শুধু তৎপুরুষ অপশনে থাকবে, নাকি সপ্তমী তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ এভাবে প্রকারভেদগুলো আসে? ভাইয়া, সত্যিকার অর্থে অনেক অনেক সময় প্রকারভেদগুলো দিয়ে দেয় সরাসরি, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আমরা আজকে যেহেতু বেসিক ক্লাস ছিল, শুধু সমাসের নামগুলো শিখেছি ইনশাল্লাহ, আজকে এই পর্যন্ত থাকুক। আর নেক্সট আমরা প্রকারভেদ গুলো শিখবো, তখন প্রকারভেদ গুলো ক্লিয়ারলি তুমি ইনশাল্লাহ বুঝে নিতে পারবা। তাহলে তোমার কোশ্চেনের মেন অ্যান্সার হচ্ছে দুইটাই থাকে। হ্যাঁ, সমাসের নামও থাকতে পারে, আবার প্রকারভেদ থেকে কোশ্চেন থাকতে পারে। ওকে, ডান। আজকে তুমি ক্লিয়ার হয়ে গেছো। আসিফ আল মাহমুদ মজা করে দিচ্ছে, ভাইয়া কিং কোবরা, রাসেল ভাইপার এরা সবাই 80-20। হ্যাঁ, ওরা সবাই যেহেতু সাপ, ওরা সবাই 80-20। যদি তোমার বাসায় বাচ্চা থাকে তারা 80-20 ডাকতে পারবে, সমস্যা নেই। ওকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কয়েকজন বলতেছে ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ দিচ্ছ আমাদেরকে, আমাকে তানভীরকে, তোমাদের
ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি, অনেক অনেক দোয়া থাকলো, শুভকামনা থাকলো। লাস্ট কথা দিয়ে শেষ করবো, প্লিজ এইচএসসি কবে হবে এরকম টেনশন মাথা থেকে ঝাইরা ফেলাই দাও, যেদিন ডিক্লেয়ার করবে তার থেকে 1 মাস সময় পাবা। সো আপাতত কোনো প্রেশার না, ইউনিভার্সিটি অ্যাডমিশনের পড়াশোনার জন্য তোমরা যে প্রিপেয়ার্ড আছো এরকম প্রিপারেশন নিয়ে রাখতে থাকো। প্রতিদিন 6-7 ঘন্টা ইন্টার করো, 4-5 ঘন্টা বা 2-3 ঘন্টা হচ্ছে যে তুমি অ্যাডমিশন করো, দ্যাটস ইট। তো আমার পক্ষ থেকে আর বলার কিছু নাই। তোমাদেরকে অত্যন্ত মানে অনেক অনেক ধন্যবাদ দিব, তোমরা শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথে আছো, আর আমাদেরকে ভালোবাসো, আমাদের জন্য দোয়া দোয়া রাখো। যারা লুমিনাসে এখনো যুক্ত হওনি, আমাদের জুমে ভর্তি হয়ে যাও, যুক্ত হয়ে যাও। আমাদের হচ্ছে যে লাইভ ক্লাস দেখছো, আমাদের গ্রুপ পেজে যুক্ত থাকো। তোমাদের জন্য বাহারি আয়োজন থেকে আমাদের জন্য তানভীরের একটা বুদ্ধি আছে, আমি সেটা না বললে না, সেটা হচ্ছে মিমে মিমে নলেজ অর্জন করা। বিভিন্ন মিম দিয়ে আমরা হচ্ছে যে নলেজ অর্জন করা ট্রাই করতেছি, এবং রিয়েলিটা খুব ইফেক্টিভ, তোমরা পছন্দ করতেছো আর কি। সো যাই হোক, মিমের ব্যাপারটা তানভীর ছোট করে বুঝে নেবেন। আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তানভীর। ওয়েল, মিমে সাহিত্য পাঠ হচ্ছে বেসিক্যালি একটা মানে কি বলবো, এটা ভাই, এটা একটা আনপ্ল্যান জিনিস। বসেছিলাম হঠাৎ করে মাথায় আসলো, একটা জিনিস বানাই আপলোড দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, হয়তো তোমাদের ভালো লাগছে, হয়তো লাগে নাই, বাট যাই হোক, তোমরা যারা আমাদের সাথে সবসময় থাকো বা আমাদের সাথে সবসময় ছিলে এবং আমাদের উপর বিশ্বাস রাখছো, ইনশাল্লাহ আমরা বিশ্বাসের মর্যাদা এতক্ষণ পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি এবং আমরা ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে সবসময় থাকবো, তোমরা আমাদের সাথে থাকবা, এবং ইনশাল্লাহ আমরা দুই পক্ষ মিলে একটা ভালো লার্নিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো নিজেদের সাথে। সো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অশেষ অনেক ধন্যবাদ। থ্যাংকস আ লট। আবার দেখা হবে আগামী শুক্রবার রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।